মনু আর মন্টি এখনো এলো না কেন? কত দেরি করছে? এতক্ষণে তো আমি দুবার দোকানে গিয়ে চলেও আসতাম। কি রে ভাই, দোকানদারটাও এমন না যে এত বড় দোকান চালাচ্ছে আর একটু খুচরো পয়সাও রাখে না। এই দেখ, পুরো 1 ঘন্টা লাগিয়ে দিল বল নিয়ে আসতে। ফ্যাক্টরি চলে গিয়েছিলিস কি বল নিতে? আরে না রে বাবা, দোকানদারের কাছে খুচরোই ছিল না, তাই বলই দিচ্ছিল না। কতবার আমরা রিকোয়েস্ট করলাম, তারপরে বল দিল। তা তো ভালোই হলো যে আমি দোকানদারটাকে পটিয়ে দিলাম। আচ্ছা, কটা বল এনেছিস তোরা? 3টে। এটা তুই ভালো করেছিস যে 3টে বল এনেছিস, নইলে সুধীর আঙ্কাল সকাল সকাল খেলাটাই মাটি করে দিত। একবার ওনার বাড়িতে বল গেল তো আর ফেরতই পাবো না। আরে কিন্তু এখন তো আমাদের কাছে 3টে বল আছে, যদি একটা হারিয়েও যায় তাহলে আমরা 2 নম্বর বলটা বার করে নেবো। চেষ্টা করবি যে ওদিকে যেন বল না যায়। চ, তাড়াতাড়ি করে একটা ম্যাচ হয়ে যাক। আকাশ, তুই ব্যাট কর, আমি রানার্সে যাচ্ছি। আর আমি বোলিং করব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক চল। আছে। কি মনু, ফার্স্ট বলেই 4 মেরে দিল। সরি ভাই, পরের বলে পাক্কা আউট। পাক্কা তো? পাক্কা। এই রে, ও মাই গড! আরে আকাশ, তোকে বারণ করেছিলাম না ওদিকে মারিস না, করলি না বকা খাওয়ার মতো কাজ। মার খাওয়াবি ভাই? কতবার বলেছি তোমরা অন্য জায়গায় গিয়ে খেলো, এখনই তো আমার মাথায় লেগে যেত। সরি আঙ্কেল, পরের বার থেকে আর হবে না। এইবার বলটা দিয়ে দাও না। আমি কিন্তু তোমাদের বাবা মাকে জানিয়ে দেবো। না না, এইবারের মতো ক্ষমা করে দিন আঙ্কেল, আর হবে না। বল আমি দেবো না তোমাদের, আর দ্বিতীয়বার যদি বল আসে না তাহলে দেখবে আমি তোমাদের কি অবস্থা করি। আঙ্কেল, আরে তুই টেনশন নিচ্ছিস কেন? আরেকটা বল দিয়ে খেলছি। বেশি বলছিলিস না? এই ওভারের লাস্ট বল আউট করে দেখা। দেখাচ্ছি। এই বলটাও গেল। ও মাই গড, এটা কি করলি তুই? হয়ে মার গেল খাওয়াবে ভাই। এবারে। আরে আঙ্কেল বাইরে এলো না? নাহলে তো এলেই চেঁচামেচি শুরু করে দিত। মনে হচ্ছে উনি আমাদের পেরেন্টসদের কমপ্লেন করতে গেছে। আরে ভাই, আমাদের বাড়ি তো অন্য উইংয়ে, যদিও যেতই তাহলে এখান থেকেই যেত। আমরা তো এখানেই আছি। সত্যি বলেছিস রে তুই। আঙ্কেলের কিছু হয়ে যায়নি তো? চল গিয়ে দেখি। চল 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 চল। আরে আকাশ, তুই চিন্তা করিস না রে, আমরা সবাই আছি তো তোর সাথে। যদি আঙ্কেল দরজা খোলে তাহলে আমরা সবাই পালিয়ে যাব। হ্যাঁ, আমাকে তো উনি ধরতে পারবেন না। তোরা সবাই রেডি আছিস তো? হ্যাঁ রেডি। আরে यार, আঙ্কেল দরজা খুলছে না কেন রে? মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। যদি ঘুমানোরই হতো তাহলে এতক্ষণে উঠে যেত। হ্যাঁ রে। বাথরুমে হতে পারে। ও সেট আপ মন্টি, কোনো লোক এতক্ষণ ধরে বাথরুমে থাকতে পারে নাকি? আমি থাকি। চুপ কর তোরা, এবার কি করতে হবে সেটা ভাব। আমার কাছে একটা আইডিয়া আছে। চল গিয়ে ভিতরে দেখি। কিন্তু দরজা তো বন্ধ, তাহলে ভিতরে কি করে যাব? পিছনের রাস্তা দিয়ে যাব। পিছনের রাস্তা দিয়ে? কিন্তু কে যাবে? তুই যাবি। আমি? কিরে, বলটা দেখতে পেলি? বলটা তো এখানে দেখা যাচ্ছে না। কোথায় গেল কোথায় গেল? এ রাহুল, কি হলো? আরে দরজা খুলছে হয়তো। এ রাহুল, তাড়াতাড়ি আয় না। বল পেলি কি?
আমি দরজা খুলে দিয়েছি, তোরা চলে আয়। চল। বল বল। আস্তে আস্তে আস্তে, আঙ্কেল দেখতে যেন না পায়। কিন্তু আঙ্কেলকে তো কোথাও দেখা যাচ্ছে না। ও হতে পারে কোথাও লুকিয়ে আছে। একটা কাজ করি, আঙ্কেলকে খুঁজি, ঠিক আছে? হ্যাঁ চল। রাহুল, রাহুল, আকাশ, কি হলো? তাড়াতাড়ি আয়। আঙ্কেল, আঙ্কেল তো মরে গেছে রে। হায় ভগবান, এবার কি হবে? আমরা সবাই ধরা পড়ে যাব। বল লাগার জন্য আঙ্কেল মরে গেল। আকাশ, রাহুল, আমাদের কথা এখন কে শুনবে? আমার মা, বাবা খুব বকবে আমাকে। আমি বলবো কি ওনাদের? আমি আমি জেলে যাব না, আমি জেলে যেতে চাই না। আস্তে আস্তে মন্টি, কাম ডাউন। সবাই শান্ত হয়ে যা। এরকম কান্নাকাটি করলে কিচ্ছুই ঠিক হবে না। আমরা কি আদৌ মেরেছি আঙ্কেলকে? ইনি তো নিজে থেকেই মরে গেলেন। কিন্তু আকাশ, বল তো আমাদেরই না। কি করছো তোমরা এই ঘরের ভেতরে? কিছু না আন্টি। আরে এতগুলো বাচ্চা কাচ্চা এইখানে, স্যার যদি দেখে নেয় তাহলে সবাইকে মেরে ফেলবে। আরে যাও এখান থেকে, চলো চলো যাও। আরে কি আছে ওখানে? কিছু কিছু না, কিছু না। এটা কি করেছো আমার মালিককে? এটা কি হয়ে গেল? কি হলো? কি হয়ে গেল? স্যার, এই ক্ষতটা খুবই গভীর আর শরীরে অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। তো মনে হচ্ছে যে খুন এই বলটা দিয়েই হয়েছে। এই খেলার বলটা খুব জোরে লেগে গেছিল মনে হয়, খুবই স্পিডে এসেছিল স্যার বলটা। কিন্তু স্যার, ক্রিকেট বল লেগে মৃত্যু? বিবেক, লাশ তো আমাদের চোখের সামনে রয়েছে, আর বলটাকে দেখো, একেবারে পাথরের মতো শক্ত। এটা লাগলে তো যে কেউ মারা যাবে। আর ওর মাথায় দেখো, বলের ছাপ আছে। বাচ্চাদের সাথে কথা বলি। বিবেক, দেখো, ভালো বাচ্চারা কান্নাকাটি করে না। চলো কান্নাকাটি থামাও। গুড। এবার বলো, কি হয়েছিল? কি দেখেছো তোমরা? আঙ্কেল, আমরা সত্যি বলছি, আমরা সুধীর আঙ্কেলকে মারিনি। আঙ্কেল, আমরা তো শুধু ক্রিকেট খেলছিলাম। বল জানি না কিভাবে ভিতরে চলে এলো। আচ্ছা, এই বলটা এর আগে কখনো ঢুকেছিল ঘরের মধ্যে? হ্যাঁ আঙ্কেল, কখনো কখনো আসতো। দেখো, আমরা সবাই জানি যে তোমরা কেউ কিচ্ছু করোনি, আর তাই ভয় পেও না কেউ, ঠিক আছে? মানে আমরা মানে মানে আমরা জেলে যাব না। আরে না না, কিরকম কথা বলছো? ভয় পেও না, হ্যাঁ, ভয় পেও না। আচ্ছা এটা বলো, ঠিক করে বলো, ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আঙ্কেল, আমি ব্যাটিং করছিলাম আর মনু বোলিং করছিল, আর আমি যখনই শট মারলাম বল কাঁচ ভেঙে জানলার ওপারে চলে গেল। তারপরে কি হলো? সুধীর আঙ্কেল বকেননি তোমাদের? উনি বকেননি, অনেকক্ষণ ধরে বাইরেই আসেননি। তারপর তারপর কি হলো? তারপর আমরা এখানে এসে বেল বাজালাম, কিন্তু সুধীর আঙ্কেল দরজা খুললো না। তাহলে তোমরা সবাই ঘরের মধ্যে ঢুকলে কি করে? ওই আমি পিছন দিকের জানলা দিয়ে আমি ভিতরে এলাম, আর এদের জন্য
দরজা খুললাম, তারপর আমাদের মনে হলো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চলো ঠিক আছে, তোমাদের মা বাবার সঙ্গে কথা বলি। দেখুন, আপনারা তো শুনলেন যে ওরা কি বলল। এটা বলুন, আপনাদের মধ্যে কেউ অন্য কিছু দেখেছেন? খুব ভালো ছিল আমার সাহেব। আগে হ্যাঁ, আমি এখানে কাজ করতাম, ঝাড়পোছ, রান্না বান্না এইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যখন এসব হয়েছিল আপনি কোথায় ছিলেন? সাহেব, আমি তো বাজারে গেছিলাম সবজি আনতে, ফিরে এসে দেখলাম আমার সাহেবের লাশ পড়ে আছে ওখানে। ঠিক আছে, আপনারা যেতে পারেন। হ্যাঁ, এই বাচ্চারা আমাদের কাছে থাকবে কিছুক্ষণের জন্য, ব্যাস আমরা কয়েকটা কথা জিজ্ঞেস করেই ছেড়ে দেবো। আমার ছেলেকে ছেড়ে দিন স্যার, ও খুব সরল ছেলে, ও জেনে বুঝে কিচ্ছু করেনি, ভুল হয়ে গেছে স্যার, ওকে ছেড়ে দিন। স্যার, আপনার যা শাস্তি দিতে হয় আমাকে দিয়ে দিন, কিন্তু আমার ছেলেকে কিছু বলবেন না স্যার। আরে দেখো, তোমার ছেলেকে আমরা কিচ্ছু বলবো না, কাউকে কোনো শাস্তি দেবো না আমরা। হ্যাঁ প্যাট্রিক, এই দেখুন স্যার, গুলি লাগার চিহ্ন। গুলি আসলো কোথা থেকে? বিবেক, একটা কাজ করো, বাইরে গিয়ে প্রতিবেশী আর বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করো, দেখো কেউ কি গুলি চালানোর আওয়াজ শুনেছিল কিনা। ইয়েস স্যার। দেখ, গুলি চালানোর দাগ এখানে রয়েছে, তার মানে বন্দুকটাও এর আশেপাশেই কোথাও আছে। বন্দুকটাকে খোঁজো, খোঁজো, দেখো কোথাও বন্দুকটা আছে। না স্যার, এনাদের মধ্যে কেউ গুলি চলার শব্দ শুনতে পায়নি। কেউ গুলি চালানোর শব্দ শোনেনি? দেখো, কিছু তো একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। সুধীরের মৃত্যু বল লাগার জন্য হয়েছে, এখানে তো গুলিও চলেছে, কিন্তু গুলিটা আসলো কোত্থেকে? স্যার, হ্যাঁ? বন্দুক তো পাওয়া যায়নি। না স্যার, স্যার এই গুলির পেছনে কি রহস্য আছে সেটা বের করতে হবে। হ্যাঁ দয়া, বিবেক, তুমি আর নাতাশা বাড়িটা তল্লাশি করো, ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ওই বডিটা, সুধীরের বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, শালুকের কাছে। চামড়া তুলছে। স্যার বলছেনই তো না যে কি করছেন। হ্যাঁ সেটাই তো, ও আরো চামড়া তুলবে। দেখে মনে হচ্ছে যেন আজই নোবেল প্রাইজ পেতে চলেছেন উনি। তোমরা আমাকে কিছু বললে? হ্যাঁ, না না, আমার সম্পর্কে কিছু বলছিলে? আরে না তো, তুমি নিজের কাজ করো, আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। না, আমি কিন্তু কিছু ফিসফিসিনি শুনতে পেয়েছি। আরে না, আরে এই দয়া, তুমি কিছু বলনি তো? না না স্যার, আমার আনমনে কথা বলার অভ্যেস নেই। হ্যাঁ দেখলে, কেউ না, তুমি প্রচুর টাইম লাগাচ্ছে স্যার, প্রচুর টাইম লাগাচ্ছে। এখন পর্যন্ত মাইক্রোস্কোপ পর্যন্ত পৌঁছেছে, দেখো এবার মাইক্রোস্কোপে কি পাওয়া যায়। ডক্টর সালুকে, যতক্ষণ আপনি এই কাজটা করছেন ততক্ষণ আমরা সারিকা ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে পারি? আমরা মানে কারা? আমরা মানে আমরা আমরা সবাই। ও সবাই? শালুকে, আমরা মানে হলো আমরা। না না স্যার, আমি এটা বলতে চাইছিলাম যে যতক্ষণ ইনি ওখানে কাজ করছেন, উনি কি কাজ করছেন সেটা আমরা সারিকা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারি। কি হলো, গলায় কিছু আটকে গেছে নাকি আপনার? তাহলে তো ওনার ওষুধ নেওয়া উচিত এক্ষুনি, তাই না অভিজিৎ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওষুধ খাওয়া উচিত আপনার। গলা দিয়ে এরকম আওয়াজ বেরোনো মানে অনেক অনেক বিপদ হতে পারে আপনার। হ্যাঁ হতেই পারে, অবশ্য ডাক্তার সালুকে তো আছেনি, ওষুধ দিয়ে দেবেন। সালুকে? আরে না ভাই,
ডক্টর সালুকে শুধু মরাদেরকে ইঞ্জেকশন দেন, উনি জীবিতদের চিকিৎসা কি করে করবেন? আপনি সারিকা, হ্যাঁ স্যার। কাম হিয়ার ফর এ মোমেন্ট। হ্যাঁ স্যার। এই সালুকে, কি ফিস ফিস করছো? ব্যাপারটা তো একদম ধাক্কা লাগার মতোই স্যার। কি ধাক্কা লাগার মতো? স্যার, এর মৃত্যু তো বল লাগার জন্যই হয়েছে, কিন্তু ওর বডিতে বিষও পাওয়া গেছে। এর শরীরে বিষ আছে, কিন্তু মৃত্যু বল লাগার জন্য হয়েছে। তার মানে হলো দুটো জিনিসের জন্য এর আর মৃত্যু হয়েছে, বিষের জন্য আর বল লাগার জন্য। আর সব থেকে বড় ব্যাপার স্যার, এর বাড়িতে গুলিও চলেছে, কিন্তু এর শরীরে গুলি লাগার কোনো চিহ্নই নেই। সালকে, সুধীরের শরীরে বিষ আসলো কোত্থেকে? কিছু খেয়েছিলে? হতে পারে বস, কেউ হয়তো কিছু খাইয়ে দিয়েছে। আচ্ছা অভিজিৎ, একটা কাজ করো, এই সুধীরের বাড়িতে আবার যাও, দেখো আরো কিছু পাও কিনা। সারিকা, তুমি ওনাদের সঙ্গে যাও, ওই ঘরে প্রত্যেকটা জিনিস চেক করবে, দেখো কোন জিনিসের ওপর বিষ লেগে আছে। সারিকা ম্যাডাম আসছেন? এটা 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 খুব ভালো কাজ করেছেন আপনি। ডক্টর সারিকার প্রত্যেকটা জিনিস দেখুন, দেখুন কিসে বিষ আছে। কিছু না কিছু থেকে তো বিষটা গেছেই ওই সুধীরের বডিতে। হ্যাঁ নাতাশা, একটু এই কুকারটা খোলো তো প্লিজ। না অভিজিৎ, এটাতে তো বিষ নেই। অভিজিৎ, এই দেখো ওষুধের প্রেসক্রিপশন। মনে তো হচ্ছে লোকটা অসুস্থ ছিল, চিকিৎসা চলছিল। এই কুমড়োটা কেমন পচা বলে মনে হচ্ছে। আমার মনে হয় অনেক দিন ধরে পড়ে আছে তাই। এটা কি? সিটি হসপিটাল, কিন্তু ডক্টরের তো নাম লেখা নেই। দয়াই হসপিটালে গিয়ে জানতে হবে যে সুধীরের কি রোগ ছিল আর কোন ডাক্তারের চিকিৎসা করছিল। এটা একটু স্যাম্পলটা চেক করে দেখি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, এই কুমড়োটার ভেতরে এই বন্দুকটা লুকোনো ছিল। মাই গড, স্যার এই বন্দুকটা অনেকদিন ধরে এই কুমড়োর ভেতরে রাখা হয়েছিল। মনে হচ্ছে এটাই সেই গানটা যেটা থেকে গুলি চালানো হয়েছিল। বাস ডক্টর সারিকা, এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যান, দেখুন যে গুলিটা এই বন্দুক থেকে চলেছে কিনা। স্যার, সম্পত্তির কিছু কাগজ পেলাম। সম্পত্তির পেপার? এই পেপারস অনুযায়ী তো সুধীরের কাছে প্রচুর প্রপার্টি রয়েছে, তাহলে ও এরকম ফ্ল্যাটে কেন থাকতো? একটা কাজ করি আমরা, ওই বাচ্চাদের আর ওই কাজের মেয়েটাকে আর একবার জিজ্ঞাসাবাদ করি। দেখুন, আমরা এটা মানতেই পারছি না যে আপনি বাড়িতে কাউকে যেতে বা আসতে দেখেননি। এটা হতেই পারে না। সাহেব, যখন দেখিনি তখন কি করে বলবো? এমনিতেও এমন খিটখিটে লোকের সঙ্গে কে দেখা করতে আসবে সাহেব? খিটখিটে মানে? খিটখিটেকে খিটখিটে বলবো না তো আর কি বলবো সাহেব? আপনি কিছু দেখেননি বা কিছু শোনেননি, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। তবে হ্যাঁ, যদি দরকার পড়ে তো আবার ডেকে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে সাহেব। এই বলতে চাইছি সুধীর খিটখিটে মেজাজের লোক ছিল। তাহলে এই বাচ্চাগুলি কিছু বলতে পারবে স্যার? বিবেক, ওই যে ওষুধের প্রেসক্রিপশনটা পেয়েছিলে না, খোঁজ নাও যে ডাক্তার কে ছিল। হ্যাঁ বলুন। শ্রদ্ধা, চিলড্রেন কাউন্সিল।
চিলড্রেন কাউন্সিল, বলুন। আমি বাচ্চাদের সাথে কথা বলবো। কথা বলে নিন। বাবু, ওনারা তোমাদের বিরক্ত করেনি তো? অদ্ভুত কথা বলছেন ম্যাডাম, আমরা বাচ্চাদের কেন বিরক্ত করতে যাব? আচ্ছা এসব ছাড়ুন, আগে এটা বলুন যে আপনি ওদের ছাড়ছেন কবে? আপনি এভাবে এদের আটকে রাখতে পারেন না। শ্রদ্ধা দেবী, এই বাচ্চারা আমাদের একটা কেস সলভ করার জন্য সহযোগিতা করছে। ব্যাস, এদের কয়েকটা কথা জিজ্ঞেস করব, যখনই আমাদের তদন্ত শেষ হয়ে যাবে আমরা নিজেরা এই বাচ্চাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ব্যাস। ঠিক আছে, আপনার যা জিজ্ঞেস করার আমার সামনে জিজ্ঞেস করুন। ওকে, বাচ্চারা এটা বলো, যখন তোমরা খেলছিলে তখন সুধীর আঙ্কেলের বাড়িতে কাউকে যাতায়াত করতে দেখেছিলে নাকি ওনার মৃত্যুর আগে? না আঙ্কেল, আমরা তো কাউকে দেখিনি। আঙ্কেল, উনি তো ওনার ঘরে কাউকেই ঢুকতে দিতেন না, আর কারোর সাথে কথাও বলতেন না। আচ্ছা আচ্ছা, এটা বলো, শেষবার কখন দেখেছিলে তোমরা সুধীর আঙ্কেলকে? যখন আমরা খেলছিলাম না তখনই দেখেছিলাম। উনি জানলা দিয়ে আমাদের বকছিলেন। বকছিল মানে? কেন বকছিল? ব্যাস, অনেক হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন করবেন না। দেখুন শ্রদ্ধা দেবী, আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন, এটা ঠিক নয়। আমার কাছে গভর্নমেন্টের চিঠি আছে, আপনি দেখতে পারেন। আপনি বাচ্চাদের উপর এত জোর করতে পারেন না। দেখুন, আমরা কোনো জোর জবরদস্তি করছি না। হ্যাঁ, কি জানতে পারলে? স্যার, সুধীর কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিজের চিকিৎসা করাতে যেত। ওই সাইকিয়াট্রিস্টের নাম হলো ডক্টর রবিরাজ। কোথাও সুধীরের মেন্টাল প্রবলেম ছিল না তো? ওর কাজের মহিলাও তো বলছিল ভীষণ খিটখিটে লোক ছিল। স্যার, খিটখিটি লোক ছিল, এত সম্পত্তি ছিল, তাও একটা ফ্ল্যাটে থাকতো, নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখতো। অভিজিৎ, এই ডক্টর রবিরাজের সঙ্গে দেখা করতে হবে। ইয়েস, হাতটা সোজা করুন, একদম রিল্যাক্স। আপনারা কারা? বিনা পারমিশনে ভেতরে আসা বারণ আছে। ক্ষমা করবেন ডাক্তারবাবু, ব্যাপারটাই এরকম, তাই আমাদের এরকম ভাবেই আসতে হলো। কেউ অসুস্থ আছে? না, কেউ অসুস্থ নয়, কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এর অর্থ? মানে হলো ডাক্তারবাবু, আমরা সিআইডি থেকে এসেছি, আর একটা খুনের তদন্তের জন্যই আমরা এখানে এসেছি। শোনো, তুমি একটু বাইরে গিয়ে বসো। ঠিক আছে ডাক্তারবাবু। আমি তোমাকে ডাকছি। খুনের সঙ্গে আমার মতন ডাক্তারের কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে ডাক্তারবাবু, সেই জন্যই তো আমরা এসেছি। আপনার একজন পেশেন্ট খুন হয়েছে, আর তার ব্যাপারেই আমরা কিছু জানতে এসেছি আপনার কাছে। কোন পেশেন্টের কথা বলছেন আপনারা? সুধীর। সুধীর? আগে হ্যাঁ, সুধীর। সুধীরকে তো চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধু ছিল। ওকে চিনবো না কেন? থেরাপির অনেক আগে থেকেই ও আমার বন্ধু ছিল। কে মেরেছে ওকে? সেটা তো আমরাও জানতে চাই, যে কে ওকে মেরেছে। এই জন্য সুধীরের ব্যাপারে কিছু প্রশ্নের উত্তর চাই আমাদের। বলুন, কি জানতে চান? কেন আসতো সুধীর আপনার কাছে? কি প্রবলেম ছিল ওর? সুধীরের কিছু মানসিক প্রবলেম ছিল, আর সেই জন্যই ও আমার কাছে আসতো। কিরকম প্রবলেম? সুধীর নিজের মৃত স্ত্রীর আত্মাকে দেখতে পেত। আচ্ছা, হয়েছিল এটা কি সুধীরের স্ত্রীর? 6 মাস আগে সুধীরের স্ত্রী মারা গিয়েছিল হার্ট অ্যাটাকে। সুধীর আমাকে ডেকেছিল। আমি একজন ডাক্তার এবং ওর বন্ধুও। আমি ওখানে পৌঁছানোর আগেই ওর স্ত্রী মালতী মারা গিয়েছিল। মালতী? আচ্ছা, তারপর কি হয়েছে? ওর স্ত্রীর মৃত্যুতে অত্যন্ত আঘাত পেয়েছিল, সেটাও মেনে নিতে পারেনি, আর পাগলের মতো ব্যবহার করতে শুরু করলো। আমি ওর স্ত্রীকে আমার হাসপাতালে পাঠিয়ে দিই, আর ডেথ সার্টিফিকেট দিয়ে দিই। আরে ডাক্তারবাবু, আপনি তো একজন সাইকিয়াট্রিস্ট, আপনি ওখানে কিভাবে পৌঁছলেন? এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। যদি আমি এটা না করতাম তাহলে সুধীরেরও মৃত্যু হয়ে যেত। ও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। সুধীরকে তো আমি বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এই ঘটনার পর ও ওর স্ত্রীর আত্মাকে দেখতে শুরু করলো, আর এই কারণেই সুধীর তার পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়িতে চলে এলো। ও, তাহলে মালতীর আত্মার ভয় নিজেকে ঘরে লুকিয়ে রাখতো? আগে হ্যাঁ। হ্যাঁ ডক্টর সালুকে,
কি? শালুকে বিষ সুধীরের শরীরে গেল কিভাবে? বাস বিষ আঘাতের জায়গা দিয়ে সুধীরের দেহে প্রবেশ করেছে। আঘাতের জায়গা থেকে? সেটা কিভাবে? সারিকা, ওই বলটা দাও না, যেটা লাশের পাশে পাওয়া গেছে। হ্যাঁ স্যার। আমি আগে থেকেই জানতাম যে ডক্টর সারিকা বলটাকে ভালো করে চেক করেছেন, ভালো করে দেখেছেন, তারপরে জানা গেছে যে বিষটা বিষ কিন্তু বলে লেগে নেই। না, বলের উপরে বিষ নেই। আগে না। কি সারিকা, হ্যাঁ, না নেই। শুনতে পেয়েছো অভিজিৎ? আর এই কথাটা সারিকা বার করেনি, সালুকে বার করেছে। বস, বিষ বলের মারফতই শরীরে ঢুকেছে, কিন্তু ওই বিষ এই বলের উপর লেগেছিল না। কিন্তু ডক্টর সালুকে সুধীরের মাথায় এই বলটাই লেগেছিল, তাই না? তাহলে দেখা দয়া, বল লাগার কারণে মাথায় ক্ষত হয়েছে, আর বলের উপর লেগে থাকা বিষ ঘায়ের মধ্যে দিয়ে শরীরের ভেতরে চলে গেছে। কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে বলের উপরে বিষ নেই। বিষটা বলেই ছিল, কিন্তু ওই বলটা আলাদা ছিল। কি সারিকা ম্যাডাম, আপনিও না একটা বলের ব্যাপারে বলুন না, কখনো এই বল কখনো ওই বল, আপনিও মাথাটা ঘুরিয়ে দিয়েছেন আমার আজকে। শালুকে, ক্রিকেট একটা বল দিয়েই খেলা হয়, দুটো বল দিয়ে খেলে না। আমি কি করবো বস? এই ম্যাচে আম্পায়ার দুটো বল নিয়ে এসেছিল, এখন এই দ্বিতীয় বলটা খুঁজে বার করতে হবে। বিষ লাগা। শালুকে, বিষ বল থেকেই শরীরে গেছে তো? হ্যাঁ, ক্ষতের ওপর বল লাগার চিহ্ন রয়েছে। ও, তার মানে হলো খুনি বলটা বদলে ফেলেছে সুধীরের মৃত্যুর পরে। খুনি খুব চালাক স্যার, খুব ভালো প্ল্যানিং করেছে ও। এবার তো স্যার সেই আমাদের পুরনো পদ্ধতি। ও, বাচ্চার ঘুম ভেঙেছে। বলো সোনা, বলো। ডাক্তারবাবু, ক্রিকেটের বলটার উপরে আঙুলের ছাপ পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি অনেকগুলি। বাচ্চাদের, ওদের সবাইকে ধরবো। ওই বাচ্চাদের সঙ্গে আবার কথা বলতে হবে। দেখুন শ্রদ্ধা দেবী, আমরা খুব ভালো করেই জানি যে বাচ্চারা কিচ্ছু করেনি। আমরা বাচ্চাদের শত্রু নই, আমরাও বাচ্চাদের ভালোবাসি, বুঝলেন আপনি? কিন্তু এই বাচ্চাদের সহযোগিতাতেই আমাদের কেস সলভ হতে চলেছে। আমি আপনাকে বাধা দিচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি আপনাকে, আপনি যা জিজ্ঞেস করবেন বাচ্চাদের একটু ভালো করে জিজ্ঞেস করুন, ওদের যেন কোনো ট্রমা না হয়। যদি ছোটবেলায় বাচ্চাদের মনের ওপর কোনো প্রভাব পড়ে যায়, তাহলে সেটা সারা জীবনেও যায় না। তাহলে আপনি কি মনে করেন যে আমরা বাচ্চাদের সাথে কথা বলতে জানি না? কি ধরনের প্রশ্ন করতে হবে সেটা আমাদের আপনার কাছে শিখতে হবে। শ্রদ্ধা ম্যাডাম, আপনি তো আছেন এখানে, আমরা যা জিজ্ঞেস করবো আপনার সামনেই জিজ্ঞেস করব, ঠিক আছে না? আচ্ছা বাচ্চারা, এটা বলো তো যে তোমরা ওই বলটা কোথা থেকে কিনেছিলে? আমি বুঝলাম না বাবা, তুমি কোন ভাষায় কথা বলছো? আঙ্কেল, ও বলতে চাইছে যে আমাদের বিল্ডিং এর পেছনে একটা স্পোর্টসের দোকান আছে, ওখান থেকে আমরা বলটা কিনেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, কখন কখন কিনেছিলে বাবু? যখন আমরা খেলছিলাম না, তার আগে। খেলা শুরু হওয়ার আগে কিনেছিলে? আচ্ছা আচ্ছা, যখন তোমরা খেলা করছিলে তখন কি কেউ তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ, কেউ এসেছিল দেখা করতে? নো আঙ্কেল। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি এবার শেষ হয়ে থাকে, তাহলে কি বাচ্চারা এবার কিছু খেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বাচ্চারা খেতে পারে, আর আপনিও খেতে পারেন। খান আপনি। হোয়াট? অভিজিৎ, মনে হচ্ছে ওই দোকানেই কোনো গোলমাল আছে। হ্যাঁ স্যার, হতে পারে যে দোকানদারি ওই বিষ মাখানো বলটা বাচ্চাদেরকে বিক্রি করেছে। সেটাও হতে পারে, টাকা নিয়েছে ওদের কাছে এসব করার জন্য। কিন্তু স্যার কে হতে পারে? আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু একটা কথা আমার মাথায় বারবার আসছে, এই যা কিছু ঘটে চলেছে কোনো না কোনো ভাবে সুধীরের পুরনো জীবনের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, সেটা কি করেছে? দেখো অভিজিৎ, সুধীরের স্ত্রীর মৃত্যুর পরে ও তার বাড়িতে তার স্ত্রীর আত্মা দেখতে পেত, সেই জন্য ও নিজের বাড়ি বদলে ফেলেছে। কিন্তু নতুন বাড়িতে এসেও ও সেই আত্মা দেখতে পেয়েছে। এরকম হয়নি তো যে সুধীরই নিজে ওর স্ত্রীকে মেরে ফেলেছে আর মানুষকে বুঝিয়েছে যে ওর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছে, আর এখন
ওর স্ত্রীর কোনো আত্মীয় প্রতিশোধ নেওয়ার জন্য এই সমস্ত কিছু করেছে। হতে পারে স্যার, একদম হতে পারে। একটা কাজ করি, সুধীরের পুরনো বাড়ির প্রতিবেশীদের সঙ্গে আমরা গিয়ে কথা বলি। আর এই দোকানে গিয়েও জিজ্ঞেস করতে হবে এই বলের রহস্যটা কি। সুধীর যখন এতদিন ধরে এই বাড়িতে থাকতো, তার মানে এখানে নিশ্চয়ই ওর ব্যবহার করা কোনো না কোনো জিনিস আছে, কোনো পুরনো ছবি বা কোনো পুরনো লেটার। প্রত্যেকটা ঘরই মানুষের ইতিহাস বলে দিতে পারে। খোঁজো, কিছু না কিছু পেয়ে যাবে। সুধীরের ছবি। বিবেক, এই দেখো, সুধীর আর ওর ওয়াইফের ছবি। আচ্ছা, প্রতিবেশীকে ডেকেছো তো তুমি? হ্যাঁ স্যার, ও বাইরে আছে। চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি। এই দাগটা, মাই গড বিবেক, গুলির চিহ্ন এটা। ধরো। এখানে গিয়ে লেগেছে গুলিটা। দাঁড়াও। ও, এই দেখো, এখানে গুলিটা পড়েছিল। চলো জিজ্ঞেস করা যাক ওকে কিছু। শুনুন, সুধীরের ঘরে আপনি কখনো গুলি চলার শব্দ শুনেছেন? কি গুলি চলার? হ্যাঁ। না তো। আপনি কি এখানেই ছিলেন যখন মালতী মারা যায়? হ্যাঁ, আমি এখানেই ছিলাম, কিন্তু মালতীর এভাবে হঠাৎ করে মরে যাওয়াটা আমার কাছে কিন্তু খুব অদ্ভুত। অদ্ভুত কেন? কারণ আমি যতদূর জানি ওর কোনো রোগ ছিল না। আমি ওকে কখনো কোনো ডক্টরের কাছে যেতে দেখিনি, তবুও হঠাৎ করে ওর হার্ট অ্যাটাক হলো আর ও মারা গেল। আমার এই জন্য খারাপ লাগছে যে আমি ওর জন্য কিছু করতে পারলাম না। সুধীরের স্ত্রীর মৃত্যু এই বাড়িতে হয়েছিল, আর এখানে গুলিও চলেছিল। আর সুধীরের মৃত্যু ওখানে ওই নতুন বাড়িতে হয়েছে, আর ওখানেও গুলি চলেছে। আর ওখানে আমরা একটা বন্দুকও পেয়েছি। দেখতে হবে এই গুলিটা ওই বন্দুকটা দিয়ে চলেছে নাকি না। এক্সকিউজ মি। নমস্কার, কি চাই আপনাদের? লেদার সিজনড বল। আচ্ছা, ক্রিকেটের? আগে হ্যাঁ, ওটাই। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই নিন স্যার। কি দেখছেন স্যার? এই পাশের কমপ্লেক্সের বাচ্চাগুলো বল তোমার দোকান থেকেই কিনেছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আপনারা কি করে জানলেন? আমরা তো এটাও জানি ওই বাচ্চাগুলো কালকে এখান থেকে 3-4টে বল নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছিল। ওরা সবসময় আমার দোকান থেকেই কেনে। আপনারাও কি ওখানেই থাকেন নাকি? না, আমরা ওখানে থাকি না, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? কি হলো, চুপসে গেলে কেন? কিন্তু আমি কি করেছি স্যার? সেটা তো তুমি জেল যাওয়ার পরেই বুঝতে পারবে। জেলে? হ্যাঁ, জেলে। তোমার বিক্রি করা বলে একজন খুন হয়ে গেছে। বল দিয়ে খুন? বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, বুঝেছো? যে বলগুলো তুমি বাচ্চাদের বিক্রি করেছিলে তার একটাতে বিষ লাগানো ছিল। স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। ফেসে গেলে সব লোক এই কথাই বলে। বলো, কার কথা শুনে তুমি বিষ লাগিয়েছিলে বলে? হ্যাঁ স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার, স্যার, আমার মনে হয় লোকটা ঠিকই বলছে। আমারও তাই মনে হচ্ছে।
সেটা কিভাবে স্যার? ফ্রেডি, এই বলটাতে স্টিকার লাগানো নেই, কিন্তু যে বলটা আমরা সুধীরের ঘরের মধ্যে পেয়েছি তাতে স্টিকার লাগানো ছিল। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এর মানে এটাই দাঁড়াচ্ছে ফ্রেডি যে খুনি বলের গায়ে বিষটা বাচ্চাদের কেনার পরে লাগিয়েছিল। আচ্ছা শুনুন, বাচ্চাগুলোর সাথে অন্য কেউ এসেছিল এখানে? না ম্যাডাম, শুধু বাচ্চারাই এসেছিল বল কেনার জন্য, আর ওরা 3টে বল নিয়ে চলে যায় ম্যাম। বস, এখনই জানা যাবে যে সুধীর এই পুরনো বাড়ি থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটা এই বন্দুক থেকে চলেছে না অন্য বন্দুক থেকে। স্যার, নতুন ঘরে গুলির চিহ্ন পাওয়া গেছে আর পুরনো ঘরেও গুলির চিহ্ন পাওয়া গেছে। এই গুলিগুলো তো স্যার এমনি চালানো হয়নি, নিশ্চয় কাউকে মারার উদ্দেশ্যেই চালানো হয়েছিল। কিন্তু এখানে সব থেকে বড় কথা হলো গুলিটা লেগেছে কার গায়ে? কোথায় সেই মৃতদেহ? স্যার, লাশ তো পাওয়া যায়নি। কিন্তু আমরা যে গুলিটা পেয়েছি সেটাতেও তো কিছু লেগেছিল না? হ্যাঁ সারিকা, কিছু লেগেছিল গুলিতে? রক্ত বা চামড়া? না স্যার, কিচ্ছু নেই, গুলিটা একদম পরিষ্কার। বস, সুধীরের ঘরে যে গুলিটা পাওয়া গেছে সেটা এই বন্দুক থেকেই চলেছে। দেখো প্লিজ। কিন্তু এই গুলিটা চালালো কে সালুকে? গুলিটা চালালো কে? সেটাও জানা যাবে বস। সেটা কিভাবে? ডাক্তার সারিকা এই বন্দুকটা থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, তার থেকেই জানা যাবে। স্যার, যে আঙুলের ছাপ আমি এই গানটার থেকে পেয়েছি সেটা সুধীরের আঙুলের ছাপ। কি? সুধীরের আঙ্গুলের ছাপ? সুধীরের? তার মানে দুটো বাড়িতে যে গুলি চলেছিল সেটা শুধু নিজে চালিয়েছিল? হয়তো, আর কে চালাবে? তাছাড়াও গান ওর কাছেই ছিল। কিন্তু কেন? সেটা তো আপনাদের খুঁজে বের করার কথা। যদি সুধীর গুলিটা চালিয়ে থাকে তাহলে কার ওপর গুলিটা চালিয়েছিল সুধীর? স্যার, সুধীরের পুরনো বাড়ির পড়শি আমাদেরকে বললো যে সুধীরের ওয়াইফের কোনো রকম রোগ ছিল না, ও তো একদম ঠিকঠাক ছিল। দেখলে, আমি বলেছিলাম না, হঠাৎ করে ওর স্ত্রীর কিভাবে হার্ট অ্যাটাক করে। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো ঠিক। আরেকটা ব্যাপার স্যার, সুধীরের আর সুধীরের ওয়াইফের মৃত্যুর মধ্যে একটা ব্যাপার কমন। সুধীরের ওয়াইফের মৃত্যু হয়তো কোনো অন্য কারণে হয়েছিল, কিন্তু এটা দেখানোর চেষ্টা করা হয়েছিল যে ওর মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছে, যেভাবে সুধীরের মৃত্যু হয়েছে বিষের জন্য। আর এটা দেখানোর চেষ্টা করা হয়েছিল যে ওর মৃত্যু বল লাগার জন্য হয়েছে। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, বিষ বলের উপর লাগালো কি করে আর কখন? কারণ বাচ্চারা তো দোকানে গিয়ে বলটা কিনেই খেলতে শুরু করে দিয়েছে। এটাও তো হতে পারে যে যখন বাচ্চারা ক্রিকেট খেলছিল তারই মধ্যে কেউ চুপি চুপি বলটায় বিষ লাগিয়ে দিয়েছিল। আর এটাও হতে পারে স্যার, কেউ বলটা পাল্টে দিয়েছে খেলার মাঝখানে। তার মানে হলো বাচ্চারা যখন খেলছিল, যে কাজটা করেছে সে ওই সময় ওখানেই কোথাও আশেপাশে লুকিয়ে ছিল। ওই বাচ্চাগুলোকে আবার চলো জিজ্ঞেস করি। হাই ম্যাম। আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো, তোমরা যখন খেলছিলে তখন তোমাদের বল কেউ কোনো কোনো অন্য লোক ধরেছিল তোমাদের বলটা? না? না, কোথাও বলটা চলে গেছিল, কেউ হয়তো তোমাদেরকে তুলে দিয়েছিল। হ্যাঁ, মনে পড়লো, একবার বল বিল্ডিং এর পিছনে চলে গিয়েছিল। দেখেছো অভিজিৎ, বলটা কোথাও গিয়েছিল। এই মন্টি খুঁজে নিয়ে এসেছিল বলটা। মনে পড়েছে মন্টি? হ্যাঁ আঙ্কেল, মনে পড়েছে। অনেকক্ষণ পর বল পেয়েছিলাম। প্রথম তো পাচ্ছিলামই না, তারপরে হঠাৎ করে পেয়ে গেলাম। প্রথমে বলটা উধাও হয়ে যায় আর তারপরে হঠাৎ করে পেয়ে যায় ওরা। আচ্ছা মন্টি, তুমি যখন ওই বলটা খুঁজছিলে না, অন্য কেউ কি ছিল আশেপাশে?
বা এমন কোনো লোক যাকে তুমি আগে দেখেছো বা দেখোনি? মনে পড়ছে না। তার মানে স্যার খুনি এটা জানতো যে বাচ্চারা কখন খেলে আর কখন বল পিছন দিকে যেতে পারে। যাই বলো অভিজিৎ, ওই বল ওই সময়ই বদলে ফেলা হয়েছে। ডাক্তারবাবু, ও ক্ষমা করবেন ডক্টর, আমরা আপনাকে আরেকবার ডিস্টার্ব করতে চলে এলাম। ডাক্তারবাবু, কিছু গোলমেলে মনে হচ্ছে। মাই গড, এ তো মারা গেছে। এই যে স্যার, কোনো ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে স্যার। মনে হচ্ছে খানিকক্ষণ আগে খুনটা হয়েছে। কিন্তু কেউ কেন একে মারবে? চেক করে দেখো আর কোথাও আঘাত আছে কিনা। না স্যার, অন্য কোনো আঘাত তো দেখতে পাচ্ছি না। হয়তো ইনি কিছু জানতেন, কেউ হয়তো ভেবেছিল যে আমাদেরকে কিছু বলে দিতে পারেন, সেজন্যই এনার মুখ বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার, আশেপাশে কোনো অস্ত্র তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে খুনি মার্ডারের অস্ত্রটা সঙ্গে করে নিয়ে গেছে। প্যাট্রিক, হসপিটালের সব স্টাফদের ডাকো। না, কি হয়েছে না অফিসার? খুন হয়েছেন উনি। কে করেছে খুন? সেটা তো আপনারাই বলবেন, কে করেছে খুনটা। আপনারাই তো ছিলেন এখানে। মানে স্যার, তার মানে আপনাদের মধ্যেই কেউ মেরেছে এনাকে? আমরা আমাদের সিনিয়র ডক্টরকে কেন মারবো? তাহলে আর কে মেরেছে এই ডাক্তারকে হসপিটালে ঢুকে? হ্যাঁ, আচ্ছা বলুন, কোন রোগী এসেছিল এনাকে দেখাতে গত 1 ঘন্টার মধ্যে? না স্যার। আরে একবার ভেবে তো দেখো, মাথায় জোর দিয়ে দেখো, কেউ এসেছিল নাকি? আমি খুব নিশ্চিত করে বলতে পারি স্যার, আজকে তো ডাক্তারবাবুর কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিলই না। আচ্ছা, গত 1 ঘন্টায় আপনাদের মধ্যে কেউ এ ঘরে এসেছে দেখা করতে? না স্যার, ইনি বারণ করে দিয়েছিলেন যে ওনাকে কেউ ডিস্টার্ব না করে। উনি একটা কেস নিয়ে কাজ করছিলেন। স্যার স্যার, আমার অল্প কিছু মনে পড়ছে। কি? স্যার, আমি করিডোর দিয়ে যাচ্ছিলাম যখন এখানে একজন ওয়ার্ড বয়কে এনার কেবিনে আসতে দেখি। হোয়াট বয়? কে ছিল সে? এদের মধ্যে কেউ ছিল? না স্যার, আমার ওর মুখটা ঠিক করে মনে নেই। আচ্ছা, ওর হাতে কিছু ছিল, কোনো ছুরি বা অন্য কিছু? স্যার না, ওর হাতে একটা ট্রে ছিল। ট্রের উপরে কি ছিল তুমি দেখেছিলে? স্যার, ট্রে ঢাকা ছিল। হসপিটালের ক্লোজ সার্কিট ফুটেজ চেক করো, জানা তো যাবে সেই ছেলেটি কে ছিল। আসুন স্যার। নিতা, সিসিটিভি ক্যামেরায় যা কিছু রেকর্ডিং আছে তুমি সেটা বের করো। হ্যাঁ স্যার, 1 মিনিট। এখনই বোঝা যাবে যে ওই ওয়ার্ড বয়টা এখানকার কিনা। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ফিট আছে তো? হ্যাঁ, সব জায়গাতেই আছে, কিন্তু কেবিনের মধ্যে নেই। সেই জন্য ভেতরে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু কেবিনের ভেতরে কে ঢুকছে সেটা তো জানতে পারা যাবে না? আগে হ্যাঁ। এই দেখুন স্যার। কিন্তু কেবিনের মধ্যে কে ঢুকলো লোকটার মুখটা তো দেখাই গেল না। ভাই, কিছু না কিছু তো দেখা যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি সেই ফুটেজটা দেখান যখন ওই লোকটা রুম থেকে বাইরে বেরিয়ে আসছিল। ওকে স্যার। আপনাদের মধ্যে কেউ চেনে একে? না স্যার। স্যার, এ আমাদের হসপিটালের নয়। তার মানে হচ্ছে দয়া, এ কোনো বাইরের লোক যে ওয়ার্ড বয়ের ড্রেস পরে
ডক্টরকে মারার জন্য ভিতরে গেছিল। আর ও এটাও জানে যে ডক্টর কোন সময় কেবিনে একা থাকে আর কখন থাকে না। এই দুটো খুনই একে অন্যের সঙ্গে কানেক্টেড দয়া, সুধীরের আর এই ডক্টরের। আর অভিজিৎ, এই ঝামেলাটা শুরু হয়েছিল সুধীরের স্ত্রীর মৃত্যুর পর থেকে। সুধীরের স্ত্রীর মৃত্যু? হ্যাঁ, হয়তো তাতেই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এক মিনিট ডক্টর, আমরা একটা ডেথ সার্টিফিকেট দেখতে চাই এক মহিলার। কি নাম ছিল তার? মালতী। হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল ওর। ও সুধীরের ওয়াইফ ছিল। 1 মিনিট, আমি চেক করে দেখে নিচ্ছি। প্লিজ দেখা যাক সার্টিফিকেটে কি লেখা আছে। ওর পড়শি তো বলছিল যে ওনার কোনো রোগ ছিল না, না কখনো ডাক্তারের কাছে যেতে দেখেছিল। এই নিন স্যার। হার্ট অ্যাটাক। এতে তো লেখা আছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিছু বুঝতে পারছি না। অভিজিৎ, ডক্টর রবিরাজের মৃত্যুর পর একটা কথা পরিষ্কার যে ডাক্তারের মৃত্যু, সুধীরের মৃত্যু আর সুধীরের স্ত্রীর মৃত্যু, এই তিনটে মৃত্যুই কোনো না কোনো ভাবে যুক্ত আছে। হ্যাঁ স্যার, সুধীরের স্ত্রীর কোনো রোগ ছাড়াই মৃত্যু, আর তারপর আত্মা হয়ে দেখা দেওয়া। স্যার, এই সুধীরই খুন করেছিল নিজের ওয়াইফকে। কিন্তু ডাক্তার রবিরাজকে কে মারলো? হ্যাঁ স্যার, কে হতে পারে বলুন তো? 1 মিনিট, বিবেক পজ করো, একটু জুম করো, আর একটু জুম করো। হ্যাঁ স্যার, এই ওয়ার্ড বয়ের হাতে দেখুন একটা পুড়ে যাওয়ার দাগ আছে। স্যার, এই দাগটা আমি কোথাও একটা দেখেছি স্যার। আচ্ছা, হ্যাঁ, ওকে, এবার আমি বুঝতে পেরেছি যে খুনি কে। ফ্রেডি, গিয়ে ওই ফটোগুলো নিয়ে এসো যেগুলো আমরা সুধীরের বাড়ি থেকে পেয়েছিলাম। সুধীর আর ওর ওয়াইফের ফটো। এই নিন স্যার। স্যার, এই দেখুন, সুধীরের ওয়াইফের হাতে দেখুন স্যার, আর ওয়ার্ড বয়ের হাত দেখুন, একদম সেম, একদম সেই পুড়ে যাওয়ার দাগ স্যার, একই রকম দাগ স্যার। মাই গড! অভিজিৎ, তার মানে হলো এই মালতী এখনো বেঁচে আছে, মারা যায়নি সে। হ্যাঁ স্যার, ও মরেনি, মরে যাওয়ার নাটক করছিল। ওই ভয় দেখাতো সুধীরকে আত্মা সেজে। সুধীরকে ওই খুন করেছে। খোঁজ নাও কোথায় আছে ওই মালতী। এই মহিলাকে এখানে এসেছিলেন? না না স্যার, আমি একে কখনো দেখিনি। দেখো, ভেবে চিনতে বলো, তাড়াহুড়ো করো না। এই মহিলাকে এসেছিলেন এখানে? হয়তো যখন ওই বাচ্চারা বল কিনতে এসেছিল উনি ছিলেন ওদের সঙ্গে। আমার তো কিছুতেই মনে পড়ে। এক্সকিউজ মি, আপনারা একটু এই ছবিটা দেখুন। এনাকে আপনারা এখানে কোথাও দেখেছেন নাকি? না স্যার। দেখো, এনার নাম মালতী। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কোনো সময় এনাকে আসতে যেতে দেখেছো? আমরা থেকে প্রথমবার দেখছি, তাও ফটোতে। একটু মন দিয়ে দেখুন, হয়তো আপনারা কোথাও দেখেছেন। না স্যার, কখনো দেখিনি এনাকে। আচ্ছা, চলো, ঠিক আছে, তোমরা যেতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অদ্ভুত স্যার, সুধীরের ওয়াইফকে এখানে কেউ কখনো দেখতে পেল না কেন? সেটাই তো। এসো বাচ্চারা, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। আঙ্কেল, আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ নিশ্চয়ই যাবে, কয়েকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে নি, ব্যাস তারপর চলে যাবে। হ্যাঁ চলো। আঙ্কেল, কি জিজ্ঞেস করবেন আপনি আমাদের? বাচ্চারা একটু এইদিকে এসো। এই ছবিটা দেখো, এই মহিলাকে তোমরা কখনো দেখেছো এখানে? প্রত্যেকদিন বিকেলেই তো আমরা এখানে খেলা করি, কোনোদিন দেখিনি একে। আপনি দেখুন একটু, আপনি দেখেছেন কখনো এই মহিলাকে? আমার তো মনে হচ্ছে না সাহেব আমি একে দেখেছি কখনো। না সাহেব। আঙ্কেল, এবার আমরা যাই। না বাচ্চারা, একটু সময়ের জন্য দাঁড়াও। সাহেব, সাহেব আমি তো কাজে যাব সাহেব, আমি যেতে পারি তো? ঠিক আছে, আপনি যান। আচ্ছা যান। সাহেব। তোমাদের মধ্যে কেউ দেখেনি? না আঙ্কেল। স্যার, হ্যাঁ বা, কেউ কিছুতেই বলছেন না স্যার মহিলাটি এসেছিলেন কিনা। স্যার, আমার তো মনে হয় যে এই মালতী কাউকে পয়সা দিয়ে খুনটা করিয়েছে।
হ্যাঁ ফেডরিক, কিন্তু আমাদের তো ওকে খুঁজতে হবে যে এই কাজটা করেছে। স্যার কিন্তু খুঁজবো কি করে? স্যার স্যার এই বাচ্চাগুলো বলছিল যে একবার বলটা পিছন দিকে গেছিল, তখন সেই সময় বলটা পাল্টে দেওয়া হয়নি তো? হ্যাঁ স্যার, এটা কিন্তু হতে পারে, কারণ এই একটাই সময় ছিল যখন এই বল বদলানো যেতে পারে স্যার। তাহলে ওখানে চলো, গিয়ে দেখি। দেখেছো, এখানে আরো একটা রাস্তা রয়েছে। তার মানে খুনি এই রাস্তা দিয়ে এসেছিল আর বল বদলে এই রাস্তা দিয়েই পালিয়ে গেছে। কিন্তু স্যার ছেলেদের নজরে তো পড়া উচিত ওই লোকটা যখন বল বদলাতে এসেছিল। এটাও হতে পারে দয়া, যতক্ষণে বাচ্চারা এখানে আসতে পেরেছিল বলটা খোঁজার জন্য, ততক্ষণে খুনি নিজের কাজটা করে পালিয়ে গেছে। হ্যাঁ হতে পারে, আর বাচ্চাদের তো দেখারই কথা। একটা কাজ করি, চারদিকে ভালো করে খুঁজে দেখো। স্যার, হ্যাঁ দয়া, এই দেখুন স্যার। চুল চুল লেগে আছে। বোঝা যাচ্ছে না স্যার, তবে যেভাবে আটকে আছে এখানে, তাতে মনে তো হচ্ছে না যে হাওয়াতে উড়ে এসেছে এটা। কোনো উইগের চুল মনে হচ্ছে স্যার। চুলগুলো আসল নয় স্যার। উইগ? না স্যার, আর চুলগুলো বড়, মানে হয়তো কোনো মহিলারই হবে। হয়তো খুনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে না তো, যে কারণে আমরা চিনতে পারছি না ওকে। এটার গন্ধ কিরকম? জানি না স্যার। মাঝে মধ্যে শিকিয়া ধুলিও কাজে আসে স্যার। আমি একবার শুকে দেখি। শুকে দেখো। আরে, এ তো বাসনপত্র মাজার সাবানের গন্ধ স্যার। আমি ভালো চিনি। তুমি কি করে জানলে ফ্রেডি? ব্যাস এমনিই জানি। রোজ রোজ বাড়িতে বাসন যে মাজতে হয়, বাড়িতে আর কাজই বাকি। আরে তাদের তো লজ্জার কি আছে? হ্যাঁ কি স্যার? ঠিক বলেছে, প্রত্যেককেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কি নাতাশা? এক মিনিট, এক মিনিট। অভিজিৎ, আমি বুঝতে পেরে গিয়েছি যে খুনি আসলে কে। কে? স্যার আপনারা এখানে? কোথায় সে? হ্যাঁ, কোথায় গেছে সে? কে স্যার? ওই যে তোমার বাড়িতে কাজ করে যে মহিলাটি। জানি না স্যার। আচ্ছা এটা বলুন, আপনার বাড়িতে অন্য কোনো বেরোনোর রাস্তা আছে? হ্যাঁ স্যার। কোথায় দেখান তো। ওদিকে আসুন চলুন। স্যার। দেখ, ওই মহিলাকে তুমি দেখেছো যেতে? ঠিক আছে, বাচ্চাদের দিকে নজর রাখো। ওকে স্যার। দেখ নাতাশা, তোমরা মেন গেটের দিকে দাঁড়িয়ে থাকো, দেখো। নাতাশা, খুব সতর্ক থাকবি। যদি সে পালাবার চেষ্টা করে, খপ করে ধরে নিবি। পালাবে কি করে স্যার? আপনি সঙ্গে আছেন তো? এই, দাঁড়াও, দাঁড়াও। কোথায় গেল? বেশি দূর যেতে পারেনি দয়া, এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। খোঁজো খোঁজো ওকে। দেখো মালতী, লুকিয়ে কোনো লাভ নেই, তুমি পালিয়ে বাঁচবে না।
মালতী, এই, মালতী তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। লুকোনোর চেষ্টা বৃথা। মালতী, তাহলে তুমি সেই আসল মালতী, যে ছদ্মবেশে এই সমস্ত কাজ করে যাচ্ছে? কে? আমি সুধীরকে মেরেছিলাম। কেন? সুধীরকে তুমি কেন মেরেছিলে? ও তো তোমার স্বামী ছিল, তাই না? হ্যাঁ, স্বামী ছিল, কিন্তু এইরকম স্বামীর মরে যাওয়াই ভালো। কেন? কেমন করেছিল তোমার সাথে? এইটা জিজ্ঞেস করুন যে কি করেনি আমার সাথে। প্রত্যেকদিন মদ খেয়ে বাড়ি ফিরতো, নোংরা নোংরা গালি দিত আমাকে, আমাকে মারধর করতো। ও তো আমাকে প্রাণে মেরে দিতে চেয়েছিল, অনেকবার চেষ্টা করেছিল আমাকে প্রাণে মেরে ফেলবার। আমরা তো শুনেছিলাম আপনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, তাহলে বেঁচে উঠলেন কি করে? আমি নিজের মারা যাওয়ার মিথ্যে নাটক করেছিলাম। সুধীরের বন্ধু আমাকে সেই জন্য সাহায্যও করেছিল, আর সেই জন্য সবাই মেনে নিয়েছিল যে আমি সত্যিই মরে গেছি। তো এই বন্ধুটি আসলে কে? তোমার সাহায্যকারী? সুধীরের ডক্টর বন্ধু, ওই যে সাইকিয়াট্রিস্ট। আর তারপর থেকেই যখনই আমি সুধীরের সামনে আসতাম, ও আমাকে আত্মা ভেবে খুবই ভয় পেয়ে যেত, আর সেই জন্য নিজের পুরনো বাড়িও ছেড়ে দিয়েছে। তারপরে? কিন্তু আমি ওর পিছন ছাড়িনি। কোথায় পালাতো আমার থেকে? আমি ওর পিছু নিতে নিতে এইখানে পর্যন্ত চলে এসেছিলাম। পোকা! ও তো এটাও জানতে পারেনি যে যেই মহিলা ওর বাড়িতে কাজ করছে সে ওরই বউ। এতই ভয় পেয়ে গেছিল আত্মাতে। আরে ও তো এমনিতেই মারা যেত ভয়ে, তাহলে তুমি বিষ দিয়েছিলে কেন? ও আমাকে চিনতে পেরে গেছিল। সুধীর, কে ওখানে? তুমি তুমি আবার এসেছ? তোমার আমি কি ক্ষতি করেছে? আমি ভয় পাই না, আমি ভয় পাবার লোক নই। তুমি বেঁচে আছো? এই বলের উপরে বিষ লাগানোর আইডিয়াটা তোমার এলো কোথা থেকে? হ্যাঁ, তুমি তো যে কোনো জিনিসে বিষ মিশিয়ে ওকে খাওয়াতে পারতে। তাহলে তো সবার আগে আমাকেই আপনারা ধরতেন। আর এই জন্য তুমি এই নিরীহ বাচ্চাদের তুমি ফাঁসিয়ে দিয়েছিলে। হ্যাঁ, কারণ সুধীর বাচ্চাদের ঘেন্না করত, প্রত্যেক দিন ওদের বকতো, কিন্তু বাচ্চারা তাও শুধরাতো না, ওকে আরো বেশি করে খেপাতো, আর জানলার পিছনে লুকিয়ে ওদের কথা শুনতো। ওই দিনও জানলার পিছনে দাঁড়িয়ে বাচ্চাদের কথা শুনছিল। তারপর? বাচ্চারা যেই খেলতে শুরু করেছে, ওই বিষ লাগানো বলটা ঘরের ভেতরে আসে আর সুধীরের গায়ে লেগে যায়। ওর সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে আর ও মারা যায়। কিন্তু এই বিষ লাগানো বলটা এই বাচ্চাদের হাতে গেল কি করে? আমি জানতাম যে ওই বলগুলো প্রায় সুধীরের ঘরে ঢুকতো। ব্যাস, আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন ওই বলটা পিছনের দিকে যাবে আর আমি ওটাকে বদলে দেব। আর একদিন তুমি সেই সুযোগ পেয়ে গেলে। হ্যাঁ। আরে বাবা রে, ওরে ভগবান! আমি ওই দিন বিষ লাগানো বলটা বাচ্চাদের বলের সঙ্গে বদলে দিলাম। যখন আমি বাড়ি ফিরলাম, আমি বিষ লাগানো বলটা নিলাম আর পুরনো বলটা বডির কাছে রেখে দিই। মানতেই হবে, অনেক বুদ্ধি খরচ করেছেন, খুব ভালো প্ল্যানিং করেছেন আপনি। কিন্তু ওই ডক্টরকে কেন খুন করলে তুমি? ও তো তোমার সঙ্গ দিয়েছিল, তাই না? ভয় পেয়ে, ওর মুখ বন্ধ করার প্রয়োজন হয়ে পড়েছিল। কিসের ভয়? ধরা পড়ার ভয়। আমি জানতে পেরেছিলাম আপনারা ওকে অ্যারেস্ট করতে চলেছেন। আমি ভয় পেয়ে গেছিলাম যে ও ভয় পেয়ে আমার নামটা বলে দেবে, এই জন্যই। সেই জন্য তাকেও মেরে দিলেন? মেনে নিলাম যে তোমার স্বামী তোমাকে অত্যাচার করতো, কিন্তু তার মানে এই নয় যে তুমি আইন তোমার নিজের হাতে নেবে।
আইনকে অমান্য করে তুমি দুটো খুন করেছো। এবার জেলে বসে গড়াদের পিছনে ফাঁসির হুকুমের জন্য অপেক্ষা করো। এটা কি পার্টি তো হলে হওয়ার কথা ছিল, ছাদের উপর কেন? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে স্যার, আপনি প্লিজ রাগ করবেন না। আর এমনিতেও দেখুন মিডিয়ার লোকেরা, টিভির লোকেরা সবাই এসে পড়েছে। যদি এনারা ব্যাপারটাকে উস্কে দেন তো লঞ্চ পার্টি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ঘোড়ার ডিমের লঞ্চ পার্টি হবে এই ছাদের উপর? ম্যানেজিং ডিপার্টমেন্টের লোক কোথায়? এদের মজা দেখাচ্ছি। কনফারেন্সটা শেষ করতে দাও, তারপরে দেখাচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? স্যার আপনি রাগ করবেন না, এতে আমাদের কোনো দোষ নেই। আসলে নিচে হলে ছাদ থেকে জল পড়ছে। হলে ছাদের থেকে জল পড়ছে? হ্যাঁ স্যার। আর এই কথাটা তুমি আমাকে এখন বলছো? স্যার মিডিয়ার লোকেরা সবাই দেখছে, আপনি রাগ করবেন না, ব্যাপারটা আমরা পরে মিটিয়ে নেব। জাহান্নামে যা করা, যা ইচ্ছে তাই করুক। আর এই পোডিয়ামটা এত উঁচু হলো কি করে? আমি তোমাকে আগেই বলেছিলাম যে উঁচু পোডিয়াম আমার পছন্দ নয়। স্যার এটা ম্যানেজারের ভুল, আমি তো ওনাকে ডিজাইনটাও দিয়ে দিয়েছিলাম। আপনি চিন্তা করবেন না স্যার, আমি একটা পয়সা দেবো না এদের, সবাইকে দেখে নেব আমি। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজ আপনাদের জন্য খুবই আনন্দের দিন। আপনাদের এটা জানাতে পেরে আমি খুবই আনন্দিত যে আজ আমাদের কোম্পানি সোলিন কমিউনিকেশন একটা নতুন কার্ড লঞ্চ করতে যাচ্ছে। স্যার কার্ডের নাম কি রেখেছেন? বরদান। কারণ এতে এতটাই লাভ হবে যে এটা কোনো বরদানের চাইতে কম নয়। স্যার এই বরদান যে বরদানই হবে সেটা আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন? স্যার স্যার কি হলো স্যার? কি হলো? স্যার আপনার কি হয়েছে বলবেন তো? স্যার কি হলো? স্যার কি হলো? স্যার কি হলো? স্যার কিছু তো হয়েছে ওনার, নিশ্চয়ই হার্ট অ্যাটাক করেছে। স্যার কিছু তো বলুন স্যার। স্যার কথা বলুন। স্যার 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 আর নেই। রক্ত পিছন দিয়ে বেরোচ্ছে, অনেকটা রক্ত বেরিয়েছে। এখানে কিছু একটা আছে, ওই দেখি। নাতাশা একটু তুলে দাও তো, ওতে একটু জল স্প্রে করে ওকে দিও। স্যার। স্যার দেখো একটু সাবধানে পরিষ্কার করে দয়া, পরিষ্কার করতে গিয়ে আবার এভিডেন্সটা না চলে যায়। স্যার পাথর আছে। অর্ধেক ভিতরে ঢুকে রয়েছে। স্যার উনি পড়ার সময় মাথাটা মাটির দিকেই ছিল, তখনই বোধহয় পাথরটা ঢুকেছে। আপনি বলতে চান যে পাথরটা স্টেজে খাড়া হয়ে দাঁড়িয়েছিল আর উনি পড়ার পর পাথরটা ওনার মাথায় ঢুকে গেল? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এত বড় একটা পাথর কারোর চোখেই পড়লো না। হ্যাঁ, আর যেভাবে পাথরটা ভিতরে ঢুকে রয়েছে দেখে মনে হচ্ছে না উনি পড়ায় ঢুকে গেছে, বেশ ফোর্সে ঢুকেছে পাথরটা। আচ্ছা। একটা কথা বলো, যখন উনি স্টেজের উপর দাঁড়িয়ে ছিলেন তখন ওনার মুখটা কোন দিকে ছিল? হ্যাঁ স্যার প্রেসের সঙ্গে কথা বলছিলেন, প্রেস কনফারেন্স সবে শুরু হয়েছিল মাত্র, আর হঠাৎ স্যারের শরীর খারাপ করে আর উনি পড়ে যান। আমি জিজ্ঞেস করছি যে এনার মুখটা কোন দিকে ছিল, কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন? এইদিকে। এইদিকে? হ্যাঁ স্যার। এনার মুখ এইদিকে ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এনার মুখ যদি এদিকে থেকে থাকে আর পাথরটা যদি মাটি থেকে না এসে থাকে তাহলে ওই পাথরটা এইদিকে, এই দিক থেকেই হয়তো এসেছে। নাতাশা তুমি একটা ফোরসেপ নিয়ে এসো। ইয়েস স্যার। দয়া, ওই পাথরটা এদিক থেকেই কোনো বিল্ডিং এর জানলা বা টেরেস থেকে এসেছে। স্যার যেভাবে পাথরের টুকরোটা ওর মাথার মধ্যে ঢুকেছে, অর্ধেকটা প্রায়, কেউ নিশ্চয়ই প্রচন্ড রকম ফোর্স দিয়ে ছুঁড়েছিল স্যার। হ্যাঁ সেটাই তো। আর যতটা ফোর্সে ওটা ঢুকেছে হাত দিয়ে ছোড়া অসম্ভব। হ্যাঁ স্যার, আর নিশানাও একদম পাকাপাকি লেগে গেছে। তাহলে স্যার ওই
গুলতি অথবা কাটাপুল দিয়েই মারা হয়েছে স্যার। স্যার, বেশ ছুচলো পাথর, দেখে মনে হচ্ছে খুন করার জন্যই তৈরি করা হয়েছে। এসব তো প্ল্যানই মনে হচ্ছে স্যার। এই পাথরটা কেউ জেনে বুঝে তৈরি করেছে একে মারবার জন্য। এনাকে খুন করা হয়েছে, বুঝলে, খুন। আরেকটা কথা স্যার, স্যার এই যে স্টেজটা, এত উঁচু স্টেজ কেন বানানো হয়েছিল? স্যার, এই কাজটা মনে হয় রিসর্টেরই কেউ করেছে। এটা তুমি কি করে বলতে পারো? স্যার, প্রথমে তো এই প্রেস কনফারেন্সটা নিচে হলে হওয়ার কথা ছিল, তারপর হঠাৎ করে ওটা ক্যান্সেল করে ছাদে হলো। আচ্ছা, কেন ক্যান্সেল করে ওপরে রাখলো কেন? স্যার, এই ব্যাপারটা এনাদেরকে জিজ্ঞাসা করুন, এনারাই জানেন। এখানকার ম্যানেজারকে ডাকো তাকে। হ্যাঁ, ডাকছি স্যার। আর স্যার, এই স্টেজের হাইটও এনারাই বাড়িয়েছেন, কারণ সঞ্জয় স্যার তো বলেছিলেন স্টেজটা বেশি উঁচু না করতে। প্লিজ সরুন, যেতে দিন। স্যার, আমি এখানকার ম্যানেজার। কে করেছে এসব? এই জায়গাটা কেন বদলানো হলো হঠাৎ করে? হ্যাঁ স্যার, এখানে আমি কি করব? ওই কনফারেন্স হলের ছাদ থেকে হঠাৎ জল পড়তে শুরু করলো, এর জন্য স্যার জায়গাটা বদলাতে হলো। আচ্ছা, এই স্টেজের হাইট কে বাড়িয়েছে? স্যার, এসব কিছু তো পায়েল ম্যাডামই দেখেন, উনিই করিয়েছিলেন। এই পায়েল ম্যাডাম কে? আগে আমাদের এক্সিকিউটিভ। স্যার, ওনার ইচ্ছার বিরুদ্ধে এখানে একটা পাতাও নড়ে না। স্যার, ব্যাপারটা এমন নয় তো যে পাথরটা মারার জন্যই নিচে থেকে কনফারেন্সটা এই ছাদে শিফট করা হয়েছে, যাতে সহজে পাথরটা ছুঁড়ে মারা যায়? কি জানি স্যার। স্যার, যদি হলে জল না পড়তো তো আমরা ছাদে কেন আসতাম? ঠিক আছে, দেখাও কোথা দিয়ে জল পড়ছে, দেখাও। স্যার, ওই পায়েল ম্যাম ফোন তুলছেন না। আমি ওনার মোবাইলেও ট্রাই করলাম আর বাড়িতেও। হয়তো রাস্তাতে আছেন। রাস্তাতেই আছেন মানে? হ্যাঁ স্যার, ওনাকে 3টের মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতে হতো তো, ওনার ফ্লাইট আছে। ফ্লাইট? হ্যাঁ স্যার, উনি বাইরে যাচ্ছেন। বাইরে যাচ্ছে? কোথায় যাচ্ছে? স্যার, উনি বলছিলেন যে উনি নাকি দিল্লি যাবেন। দিল্লি যাচ্ছে? এমনি নাকি কোনো কাজে? সেটা কি করে বলবো স্যার। স্যার, আমি এটুকু জানি যে 7-8 দিন আগে উনি একটা ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, আর উনার এয়ার টিকিটটা এখান থেকেই বুক করিয়েছিলেন, এই অফিসের কম্পিউটার থেকে। আরে, এত জল কোত্থেকে এলো? সবকিছু তো ঠিকঠাকই আছে, জলটা আসছে কোথা থেকে? বিবেক, এদিকে আয়। ইয়েস স্যার। চেক কর তো কোথা থেকে এত জল এখানে এলো। এক মিনিট স্যার। স্যার, নিচে দেখুন স্যার, আরেকটু নিচে দেখুন স্যার, আরেকটু নিচে স্যার, নিচে দেখুন স্যার প্লিজ। এখান থেকে জল বেরোচ্ছে, আমি জানতাম। বলটাও দেখছি নেই। এই দেখুন স্যার। স্যার, এই যে লিকেজটা হয়েছে না, লিকেজ, এটা জেনে শুনে করা হয়েছে। জেনে শুনে বলতে কিভাবে? ফ্ল্যাশ ট্যাঙ্কের বলটা সরিয়ে নেওয়া হয়েছে, আর বাথরুম থেকে জল বাইরে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কি? হ্যাঁ স্যার, এই যে পায়েল ম্যাডাম গন্ডগোলের আছে, সে জানতো ওখান থেকে জল বেরোচ্ছে, তাও সে প্লাম্বারকে ডাকেনি। তার মানে হচ্ছে স্যার, এটা একটা ভেবে চিন্তে করা ষড়যন্ত্র সঞ্জয়কে মারার জন্য। কিন্তু স্যার, এই রিসর্টে কাজ করা একজন মহিলা কেন মারতে যাবে সঞ্জয়কে, আর কিভাবেই বা?
এটাও তো হতে পারে দয়া যে এই কাজটা পায়েলকে দিয়ে কেউ করিয়েছে। স্যার আমাদের তাড়াতাড়ি এই পায়েলকে ধরতে হবে, এখনো সময় আছে, মোটে 1টা বাজে। নাতাশা একটা কাজ করো, হোটেল থেকে পায়েলের টিকিটের প্রিন্ট আউট বের করো আর তার ডিটেলসটাও নিয়ে নাও। ইয়েস স্যার। দয়া, অভিজিৎ, তোমরা এয়ারপোর্টে যাও আর পায়েলকে গিয়ে তুলে নাও। ইয়েস। দিল্লিতে যাচ্ছে, দেখি কি করে যায় এ দিল্লি। Passengers of flight 3102 Mumbai Dubai are requested to proceed. 3টের সময় ফ্লাইট বলেছিল না রিসর্টের ম্যানেজার? হ্যাঁ, কুইক এয়ারওয়েজ, এটাই তো কাউন্টার। এক্সকিউজ মি ম্যাডাম। প্লিজ লাইনে যান। ম্যাডাম, জানি লাইনে আসা উচিত, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, একজনের খুব বিপদ। বিপদ রয়েছে? হ্যাঁ। কি আপনারা? The flight from Bangalore. দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি আর একটা খুনির পিছু করতে করতে এখানে চলে এসেছি। এখানে খুনি? হ্যাঁ, এখানে কোথাও আছে। Not to touch any. আমাদের ভয় যে ওইখানে কারোর ক্ষতি না করে দেয়। কি ও স্যার? দেখুন, একজন মহিলা, ওনার নাম হচ্ছে পায়েল, উনি আপনাদের এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার A453D তে দিল্লি যাচ্ছেন। আমাদের এটাই জানতে হবে যে উনি ফ্লাইটে চেক ইন করেছেন কিনা। 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। Passengers are requested to board the flight from Delhi to Mumbai. যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে ওনারা যেন ইমিগ্রেশন কাউন্টারে চলে যান। করেছেন, উনি সিট নাম্বার 5G-তে বসেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরাও গিয়ে বসে পড়ছি। ওয়েলকাম ম্যাম। সেকেন্ড লেন, সেকেন্ড সিট। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম স্যার। থার্ড লেন, সেকেন্ড সিট। ওয়েলকাম স্যার। থার্ড লেন, ফার্স্ট সিট। গো স্ট্রেট। মনে হচ্ছে আমরা যার খোঁজ করছি এই সেই। আমারও তাই মনে হচ্ছে, বেশ টেনশনে আছে। মনে তো হচ্ছে কারোর অপেক্ষায় আছেন। আমার তো মনে হচ্ছে এই খেলার মাস্টার মাইন্ড আসছে এখানে, সেই জন্যই বারবার এদিক ওদিক দেখছে। তার জন্যই তো বসে আছি আমরা। এসিপি স্যারকে একটা SMS করে দিই, ওনাকে জানিয়ে দিই যে আমরা কোথায় আছি আর কি করছি। SMS করে দাও যে আমরা দিল্লিতে যাচ্ছি পায়েলের সঙ্গে। পায়েল পাশেই আছে। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, মুম্বাই থেকে দিল্লির যাত্রা Seat belt, আমরা sir. 1 ঘন্টা 50 Your মিনিটে seat belt. সম্পূর্ণ করব। সকল Seat যাত্রীদের belt. অনুরোধ করা হচ্ছে যে নিজেদের মোবাইল ফোন সুইচ অফ করে দিন আর নিজের নিজের সিট বেল্ট বেঁধে নিন। উই অ্যাসিওর ইউ টু সেফ জার্নি। থ্যাংক ইউ। আরে, ওরা দুজন ওখানে কি করতে গেছে? কি হয়েছে স্যার? কাদের কথা বলছেন আপনি? অভিজিৎ আর দয়া মেসেজ পাঠিয়েছে ওরা ফ্লাইটে আছে আর ওদের সঙ্গে কথা বলা যাবে না। আরে, এই অভিজিৎ স্যার আর দয়া স্যার ফ্লাইটে কি করতে গেছে? না 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 ফেডরিক, কিছু তো একটা হয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা, বিবেক আর নাতাশা কোথায়? হ্যাঁ, স্যার, এই নিন, নাম করলেন আর শয়তান হাজির। আসুন স্যার, এনারা সঞ্জয়ের অফিসে কাজ করতেন স্যার। এনাদের কাছ থেকে কিছু জানতে পেরেছি। আচ্ছা বলুন। আরে, ভয় পেও না, যা যা জানো আমাদের বলে দাও। খুব ছোট থেকে ছোট তথ্য আমাদের কাজে লাগতে পারে। বলো। কিচ্ছু হবে না আপনাদের, প্লিজ বলুন। আসলে স্যার, ওই এমনিতে তো সঞ্জয় স্যার খুব ভালো ছিলেন, ওনার কোনো শত্রুও ছিল না, কিন্তু কিন্তু কি? দেখুন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা আমাদের বলতে পারেন। কিন্তু ওই সঞ্জয় স্যারের আগের স্ত্রী, আমি বলতে চাইছি যে প্রথম স্ত্রী রুমা ম্যাডাম সঞ্জয় স্যারের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতেন, ওনার সঙ্গে ঝগড়া করতেন।
এক মিনিট কি বললেন আপনি? এই সঞ্জয়ের কি আগের স্ত্রীও আছে? হ্যাঁ স্যার। তাহলে এই সমস্ত কি সঞ্জয়ের আগের স্ত্রী করিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর আর কি জানেন আপনারা? স্যার রুমা ম্যাডাম বেশ কয়েকবার ওনাকে হুমকিও দিয়েছিলেন, আর অনেকবার ওনাদের অফিসে ঝগড়াও হয়েছে টাকা পয়সা নিয়ে স্যার। ও, টাকা পয়সা নিয়ে? হ্যাঁ বস। সালুকে আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি দরকার হয় তাহলে আপনাদের আবার ডেকে পাঠাবো। থ্যাংক ইউ Yes, ভেরি sir. মাচ। বিবেক, ওনাদের একটু বাইরে ছেড়ে দিয়ে এসো। চলুন প্লিজ। হ্যাঁ সালুকে, কি কি খবর আছে? খবরটা খুব গরম বস। অভিজিৎ স্যার কিন্তু এখানে নেই, উনি এই মুহূর্তে ফ্লাইটে আছেন। ফ্লাইটে? আমি বলতে চাইছিলাম যে আমি তো এমনিই দেখছিলাম বিউরোটাকে। আসলে অনেক দিন পরে এসেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুটা অন্যরকম লাগছে কি বিউরো? ফ্রেডরিক্স, আমি এখানে কাজে এসেছি। সরি বস। হ্যাঁ, সঞ্জয়ের মৃত্যু হাইন্ড ব্রেনে পাথরের আঘাতের জন্য হয়েছে। খুনি এটা খুব ভালো করেই জানে পাথর কোথায় মারতে হবে আর কোথায় মারতে হবে না। আর স্যার, এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়। আমরা এই পাথরটাকে ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে চেক করেছি। এই পাথরটার কাটিং আর এটাকে যেভাবে তৈরি করা হয়েছে, আর এই পাথরটার শার্পনেস, এগুলো সব তৈরি করা হয়েছে। মানে কেউ এটা খুন করবার জন্য ইচ্ছে করেই বানিয়েছে। আগে হ্যাঁ। আর এই পাথর কোনো এক সাধারণ লোক বানায়নি বস। যে এই পাথরটা বানাক না কেন, ও নিজের কাজে খুব ওস্তাদ, একদম এক্সপার্ট। স্যার এই পাথরটা কোনো স্পেশাল দোকানে বানানো হয়েছে। ফ্রেডরিক, একটা কাজ করো, খোঁজ নাও ওই পাথরটাকে কোন দোকানে কাটানো হয়েছে। ইয়েস স্যার। কিছুক্ষণ বাদে আপনাদেরকে জল আর জুস সার্ভ করা হবে। ধন্যবাদ। স্যার, আপনি কি নেবেন, জল না জুস? জুস। স্যার আপনি? থ্যাংক ইউ স্যার। এখনো পর্যন্ত তো কেউ দেখা করতে এলো না, মনে হচ্ছে একা একাই যাচ্ছে। একা আছে মানে এই সমস্ত গন্ডগোল করেছে। স্যার আপনার থ্যাংক ইউ। ম্যাম আপনাকে জুস দেবো? নো থ্যাঙ্কস। ম্যাম আপনি নেবেন? কোল্ড ড্রিঙ্কস নট দেয়ার? নো নো ম্যাম। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। এ তো সিট থেকে উঠছেও না, আর না কেউ এর সাথে দেখা করছে এসে। Are you okay? জল জল দাও। এক্সকিউজ মি, জল দাও। দেখুন না একটু। আরে তাড়াতাড়ি একে জল দিন। আরে কেউ আছে? জল নিয়ে আসুন তাড়াতাড়ি। সরে যান একটু দেখি। একটু সরে যান। কি হয়েছে? আরে আরে কি হয়েছে? এতক্ষণ তো ঠিকই ছিলেন। মনে হচ্ছে হাওয়ার প্রেশার কমে গেছে স্যার, তাই উনি নিঃশ্বাস নিতে পারছেন না। প্রেশার একদম ঠিক আছে, আপনাদের কারোর তো কিছু হয়নি। যান আপনারা আপনাদের সিটে গিয়ে বসুন। আপনারা সবাই বসে যান প্লিজ, আপনারা প্লিজ। এখান থেকে এখানে ভিড় সরুন, বাড়াবেন না। প্লিজ। সবাই বসে যান। ম্যাডাম আপনি একটু বাইরে ফ্লাইটে আসুন। কোনো ডাক্তার আছেন কি? আপনারা এক না, জায়গায় এখানে বসুন, না, please। স্যার, নিজের আমাদের নিজের মধ্যে তো কেউ সিটে ডাক্তার বসুন। নেই, স্যার। বসে যান। স্যার আপনিও বসুন স্যার। মাই গড, দয়া চেক করে একটু সরুন দেখি। না অভিজিৎ, বেঁচে নেই, শি ইজ ডেড। ডেড? যান আপনারা বসে পড়ুন প্লিজ, আপনারা বসে পড়ুন। বসে স্যার পড়ুন। আপনি আপনারা বসে নিজেদের পড়ুন, জায়গায় আপনারা বসেন, বসে please। পড়ুন। না ম্যাডাম, আমরা পরে বসবো। প্রথমে এটা জানা ভীষণ দরকার যে মহিলা মরলো কিভাবে। স্যার এই কাজটা তো সিআইডির। দেখুন, আমরা সিডি থেকেই এসেছি। একটা খুনের তদন্ত করছিলাম আর এই মেয়েটার পিছু নিয়েছিলাম আমরা। আপনি একটু হেল্প করুন প্লিজ। ওঠেন। এক মিনিট সামলে। আমি আপনাদের ক্যাপ্টেন সোহন সিং বলছি। হাওয়ার প্রেশার কম হওয়ার জন্য ম্যাডাম শ্বাস নিতে পারছেন না। প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করছি আপনারা নিজেদের সিটে বসে সাবধানে। পড়ুন আর সিআইডি কে নিজেদের কাজ করতে দিন। থ্যাংক ইউ।
বিষ? অভিজিৎ, এই দেখো টিকিট সিনেমার। পায়েল হোটেল থেকে বেরোবার পর আর এই ফ্লাইটটা ধরবার আগে সিনেমা দেখতে গেছিল কোনো একজনের সাথে। সে তো ঠিক আছে দয়া, এর মৃত্যু বিষের জন্য হয়েছে। আমাদের সামনে কি ওকে বিষ খাইয়ে দিয়েছে, ফেনা বেরোচ্ছে ওর মুখ থেকে। বিষ? হ্যাঁ, এই দেখো। তুমি তুমি একটু আগেই একে জল খাইয়েছিলে না? হ্যাঁ, খাইয়েছিলে কিনা? হ্যাঁ স্যার। কিছু মেশাওনি তো তুমি জলের সাথে? না স্যার, আমি তো শুধু জল দিয়েছিলাম। সবাই চেঁচাচ্ছিল জল দাও জল দাও। এই মেয়েটা এখানে জল ছাড়া আর অন্য কিছুই খায়নি, আর সেই জলটাই খেয়েছে যেটা তুমি দিয়েছিলে। হ্যাঁ স্যার, স্যার আপনি এটা কি বলছেন? আমি তো শুধু ওকে জল দিয়েছিলাম। যদি আপনার বিশ্বাস না হয় তো ও এই জলটাই খেয়েছিল, তো এটা আমি খেয়ে নিচ্ছি। কি করছো? গুপি, দেখো তো দরজায় কে এসেছে। গুপি, গুপি কোথায় যে থাকে না, ঠিক কাজের সময় ওকে খুঁজে পাওয়া যায় না। আরে বাড়ির সব কাজ যদি আমাকেই করতে হয় তো ওকে রেখে কি লাভ? এক তো আমার মিটিংয়ের জন্য দেরি হচ্ছে, আর জানি না ও কোথায় আছে। হ্যাঁ বলুন, কি দরকার? দরকার তো অনেক, কিন্তু আপনি কে? আশ্চর্য, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কে? হ্যাঁ, আমার নাম রুমা, আর আমার কাছে সময় নেই, একজনের সঙ্গে আমার মিটিং আছে। আরে আপনি হয়তো মিটিং আর করতে পারবেন না রুমা দেবী। তার মানে? মানেটা হলো আমরা এসেছি সিআইডি থেকে, আর একটা খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করতে এসেছি। সিআইডি? আর খুন? হ্যাঁ, খুন খুন করেছেন আপনি। আমি কাউকে খুন করিনি। আপনি তো আপনার প্রথম স্বামী সঞ্জয়কে উপরে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, কি? সঞ্জয় খুন হয়েছে? হ্যাঁ, আর সেটা আপনিই করেছেন। কিন্তু আমি সঞ্জয়কে খুন করব কেন? সেটা তো আপনিই বলতে পারবেন। দেখুন, আমি আপনাদের বলছি তো, আমি ওকে খুন করিনি। তাহলে কে করেছে? আমি কি করে জানবো? রুমা দেবী, সঞ্জয়ের অফিসের স্টাফরা বলেছে যে সঞ্জয়ের খুন আপনি করেছেন। আচ্ছা, আপনার সাথে সঞ্জয়ের কিছু একটা ঝগড়া চলছিল, তাই না? স্যার, এই কথাটা সত্যি যে আমার সঙ্গে সঞ্জয়ের ঝামেলা ছিল, আর আমি ওকে কোর্টে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপর আমি পরে ভাবলাম যে যে থাক, এসব করে কি লাভ হবে। কেন? ব্যাস এমনি, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। না না ম্যাডাম, কিছু তো কারণ থাকবেই আপনার মত বদলানোর। আমি আপনাদের বললাম তো, ব্যাস এমনি। না 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 না, এমনি এমনি নয়। এর জন্য সঞ্জয়ের ইন্স্যুরেন্স। রুমা দেবী, সঞ্জয়ের মৃত্যুর পরে ইন্স্যুরেন্সের পুরো টাকাটা আপনি পেতেন, আর এই জন্য আপনি ভেবেছেন যদি আপনি সঞ্জয়কে কোর্টে টানতেন তাহলে আইনের চোখে আপনারা দুজন স্বামী স্ত্রী থাকতেন না, আর তার জন্য ইন্স্যুরেন্সের টাকা আপনি পেতেন না। এসব বাজে কথা। তাহলে কোনটা ঠিক কথা? মিস রুমা, আপনার ফোনটা বাজছে। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো, আমি বলেছি না আমাকে বিরক্ত করবে না। তোমার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। তুমি কি বুঝতে পারছো না? আমি বললাম না টাকা পৌঁছে যাবে। ফোন রাখো। খোঁজ নাও ফোনটা কে করেছে। এখন তো আপনারা বিশ্বাস করবেন যে আমি কিচ্ছু করিনি। যদি এটাতে বিষ থাকতো তাহলে আমিও মরে যেতাম। আর এটা কি ধরনের পাগলামি? এটাতে সত্যিই বিষ থাকলে আমাদের ফাঁসিয়ে দিতেন। আমি আর কি করতাম? আমার কাছে এছাড়া আর কোনো রাস্তাই ছিল না। ঠিক আছে, যদি জলে বিষ না থাকে তাহলে এখানে বিষ এলো কি করে?
কিন্তু স্যার এনাকে তো আমরা কোনো রকম কিছু খেতেই দেখিনি। আচ্ছা দয়া, একটা কাজ করা যাক, ডক্টর সালুকে ফোন করে এখানকার ব্যাপারে বলি। কিন্তু এখানে তো একমাত্র স্যাটেলাইট ফোনেই কথা হতে পারে। আপনি কি একটু পাইলটের সঙ্গে কথা বলবেন? দেখুন, আমরা জানি যে প্লেন থেকে কথা বলা বারণ, প্লেনের প্যাসেঞ্জারদের কথা বলা বারণ, কিন্তু পাইলট তো কথা বলতে পারেন। প্লিজ আসুন স্যার, আমার সাথে আসুন। সরি টু ডিস্টার্ব ইউ পাইলট, ইটস অ্যান ইমার্জেন্সি। আমাদের এক্ষুনি হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করতে হবে, ফরেন্সিক ল্যাবে। এখানে একজন মহিলা খুন হয়েছেন প্লেনের মধ্যে, আর খুনিটা প্লেনেই আছে। প্লিজ। হ্যাঁ দয়া, বলো। কি এরোপ্লেনে মৃত্যু? হোয়াট? জল খাবার সঙ্গে সঙ্গে রক্ত বমি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ওকে 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 ওকে। না 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 দয়া, এই মেয়েটির কি নাম বলে তুমি? পায়েল। হ্যাঁ, পায়েলের মৃত্যু রিয়াকশনারি পয়জনের জন্য হয়েছে। হ্যাঁ দয়া, রিয়াকশনারি পয়জন। দেখো, এটা হতে পারে যে মেয়েটার ঠোঁটে আগে থেকেই বিষ লেগেছিল। মেয়েটি যখনই জল খেয়েছে, ঠোঁটের ওপর লেগে থাকা বিষ জলের সঙ্গে গুলে পেটের মধ্যে চলে গেছে, আর মেয়েটা সঙ্গে সঙ্গে মারা গেছে। ইয়াস বস, ইয়াস, বিষটা জলের মারফতই পেটে গেছে আর মেয়েটি মারা গেছে। ইয়া, ওকে, হ্যাঁ ঠিক আছে। কি কি বলছো? হোয়াট? মুভির টিকিট পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দা, ইয়া বাই, ইয়া সি ইউ, ইয়া। কি হয়েছে স্যার? আরে সারিকা, একটা মেয়ের ডেথ হয়ে গেছে এরোপ্লেনে জল খাওয়ার কারণে। ঠোঁটে বিষ ছিল? কিন্তু স্যার ঠোঁটে বিষ এলো কোথা থেকে? এটাই তো খুঁজে বার করতে হবে ওদেরকে। হ্যাঁ, আমি সিআইডি থেকে বলছি। হ্যাঁ, প্লিজ খোঁজ নিয়ে দেখুন তাড়াতাড়ি। যার কাছে ফোন এসেছিল তার নাম হলো রোমা, আর ওর নাম্বার হলো 1049320333। হ্যাঁ, 32033। ঠিক 10:30টার সময় ফোনটা এসেছিল। দেখুন, তাড়াতাড়ি বলুন মেয়েটার কাছে কোথা থেকে ফোন এসেছিল। হ্যাঁ, আমাদের ফ্যাক্স নাম্বার হলো 1592004। হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি বলুন। থ্যাংক ইউ স্যার। ওরা জানাচ্ছে রোমার কাছে ফোনটা কোথা থেকে এসেছিল। এ কাজটা তো ফেডরিকের করার কথা ছিল। এতক্ষণ তো ওর জেনে যাওয়া উচিত ছিল যে ফোনটা কে করেছিল। তার উপরে এই অভিজিৎ আর দয়া কোনো ফোনই করছে না। ওরা এটা জানানোর চেষ্টাও করছে না যে ওখানে কি হচ্ছে। স্যার, প্লেন থেকে তো ফোন করাও মুশকিল। আই নো নাতাশা, সেটা আমি জানি। ওরা যদি এয়ার হোস্টেসের সাথে কথা বলতো অথবা গিয়ে পাইলটের সাথে কথা বলতো যে আমরা সিআইডি অফিসার, আমরা হেডকোয়ার্টারে কথা বলতে চাই, তাহলে কিছু একটা ব্যবস্থা হতো। স্যার, চাঁদু খোঁচর ইনফরমেশন দিয়েছে। কি বলেছো? স্যার, ও বলছে এই ধরনের পাথর তৈরি করা লোক ওয়ার্ধা মার্কেটে পাওয়া যাবে স্যার। ওই পাথরটা ওখান থেকেই এসেছে। ওয়ার্ধা মার্কেট? ইয়েস স্যার। একটা কাজ করো, ফেডরিককে খবর দাও, খোঁজ নিতে বলো যে কে তৈরি করেছে ওই পাথরটা, না হলে ও এলোপাতারি মার্কেটে ঘুরবে। ইয়েস স্যার। স্যার, খোঁজ পেয়ে গেছি যে কোথা থেকে ফোনটা এসেছিল। কোত্থেকে এসছে? স্যার, খারের কোনো বডি অ্যান্ড বডি জিম থেকে এসেছিল। ল্যান্ডলাইনের নাম্বার? ইয়েস স্যার। চলো এই বডি অ্যান্ড বডি জিমে যাওয়া যাক। না অভিজিৎ, এখানে কারোর ব্যাগ থেকে কিছুই তো পাওয়া গেল না। এর মধ্যেও নেই। একটা কাজ করা যাক, যত প্যাসেঞ্জার রয়েছে সবার ব্যাগ চেক করা যাক। এক্সকিউজ মি, দেখুন আমরা আপনাদের তল্লাশি নিতে চাই, তো প্লিজ আপনারা কোঅপারেট করে আমাদের সাহায্য করুন। শুনুন, এটা আপনারা একদম ঠিক করছেন না। আমরা কি করেছি? কি ঠিক আর কোনটা নয় সেটা আমরা খুব ভালো করে জানি। এইভাবে অকারণে আমাদের বিরক্ত করাটা উচিত হচ্ছে না আপনাদের। একটা খুন হয়ে গেছে এখানে, আর আপনি বলতে চাইছেন অকারণে? হ্যাঁ, সবার চোখের সামনে দেখতে দেখতে এই মেয়েটা মারা গেল। খুনি এখানেই আছে, এই প্লেনের মধ্যে। আপনি একটা কাজ করুন, আপনি এদিকে সমস্ত লেডিসদের চেক করুন। এবার হ্যাঁ, তল্লাশি নেবো প্লিজ। আপনি এদিকার লেডিসদের চেক করুন প্লিজ।
দেখি তুমি ওঠো। আপনি উঠুন একটু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। না অভিজিৎ, কারোর কাছ থেকে কিছু পাওয়া গেল না। তাহলে দুটোই জায়গা বেছে রয়েছে, এক হচ্ছে টয়লেট আর সেকেন্ড হচ্ছে যেখানে খাবার দাবারের জিনিস রাখা হয়, প্যান্ট্রিকার। তো তুমি টয়লেটটা গিয়ে চেক করো, আমি প্যান্ট্রিকারটা দেখছি। এটা কি? যেখানে যেখানে ভিজেছে সেখানে সেখানে সবুজ দাগ লেগে গেছে, আবার লাল রঙও। এটার থেকে কোনো বিষাক্ত গ্যাস বেরোয় জল লেগে গেলে। খুনি এমন কোনো জিনিসে বিষটা লাগিয়েছিল যাতে সেটা পায়েলের মুখের কাছে গিয়ে পৌঁছে, আর যেই মাত্র বিষটা পায়েলের মুখের কাছে পৌঁছল ও জল খেয়ে ফেললো আর বিষও নিজের কাজ শুরু করে দিল। অভিজিৎ, এই টিস্যু পেপারটা পাওয়া গেছে টয়লেট থেকে, এতে বিষ লাগানো আছে। আমার মনে হচ্ছে খুনিটা এটাতেই হাত মুছেছে কোনো জিনিসে বিষটা লাগানোর পরে। টয়লেটে প্যাসেঞ্জার আর এয়ার স্টাফ ছাড়া কেউই যাতায়াত করে না, তার মানে খুনি এদের মধ্যে কেউ একজন হবে। বিষ কার হাতে লেগে আছে এখনই জেনে নেওয়া যায়। এই জিম থেকে ফোন করা হয়েছিল না রুমাকে? স্যার জিমেরই কোনো লোক হবে। ফ্রেডি স্যার, মহিলাও তো হতে পারে। অদ্ভুত কথা বলিস নাতাশা, এরকম একটা জিমে মেয়েদের কি কাজ? আর তাছাড়া ছেলেদের আর মেয়েদের গলায় কোনো পার্থক্য নেই নাকি? ডক্টর সালুখে। সালুকের ফোন? হ্যাঁ সালুকে, বলো। প্রদ্যুমান বলছি। সালুকে, নাতাশা নয়, আমি প্রদ্যুমান বলছি, বলো। দয়া ফোন করেছিল? কি বলেছ? দয়া বলেছে পায়েল মারা গেছে? কোথায়? কিভাবে? মাই গড! ব্যাগ থেকে দুটো সিনেমার টিকিটও পাওয়া গেছে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে স্যার? পায়েল খুন হয়েছে। দয়ার অভিজিতের চোখের সামনে প্লেনে কেউ ওকে বিষ দিয়েছিল। স্যার, এই খুনি ভীষণই চালাক, সিআইডি অফিসারকেও ভয় পায় না। আরে সে থোড়ি না আগে জানতো যে ওরা দুজন সিআইডি অফিসার। আমাদের রেনোস থিয়েটারে গিয়ে জানতে হবে যে এই পায়েল ওখানে গিয়েছিল কি না। কি? পায়েল থিয়েটারে গেছিল? হ্যাঁ ফেডরিক, পায়েলের পার্স থেকে দুটো সিনেমার টিকিট পাওয়া গেছে রেনোস থিয়েটারের। অদ্ভুত ব্যাপার স্যার, একজন মহিলা দিনে তিনটে কাজ করলো
আজকেই সে সিনেমা দেখলো, তারপর দিল্লি রওনা দিল, আবার মরেও গেল। বিবেক, একটা কাজ করো, তুমি আর নাতাশা এখানে এই জিমে জিজ্ঞাসাবাদ করো, আর আমি আর ফ্রেডরিক রেনোস থিয়েটারে যাচ্ছি। ওকে স্যার। আমরা আমাদের মেম্বারসদের পুরো রেকর্ড রাখি। যে এখান থেকে ফোন করে তার চার্জ আমরা তার বিলের সঙ্গে যোগ করে দিই। একটু ফোন রেজিস্টারটা দেখি। সুদীপ করেছিল। সুদীপ আমাদের রেগুলার কাস্টমার, ওই ফোন করেছিল। কোথায় এই সুদীপ? ডাকুন তো ওকে। ও তো বাড়ি চলে গেছে। আচ্ছা, আপনি সুদীপের ব্যাপারে আর কিছু বলতে পারবেন কি? হ্যাঁ, সুদীপ আর ওর বন্ধুর মধ্যে কয়েকদিন আগেই এখানে ঝগড়া হয়েছিল। কোন ব্যাপারে? একজন সুন্দরী মেয়ের জন্য ঝগড়া হয়েছিল। হয়তো দুজনই ওকে ব্ল্যাকমেল করতে চাইছিল। সুন্দরী মহিলা কে হতে পারে? বিবেক, হয়তো এই রোমা হবে, সঞ্জয়ের প্রথম স্ত্রী। আমি এক্ষুনি এসপি স্যারকে বলছি যে এই রুমাই আমাদের কেসটা সলভ করতে সাহায্য করবে। আমাকে ডেকেছেন স্যার? কি হয়েছে? জিতু, দুপুরের শো যেটাতে কার্টুন ফিল্ম চলছিল, সেখানে তুই ছিলি তো? হ্যাঁ। গুড। এই মেয়েটার ছবিটা দেখো। আচ্ছা, এই মেয়েটা কি আজকে সিনেমা দেখতে এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল, দেখেছিলাম একে। ঠিকঠাক মনে আছে তো তোর? হ্যাঁ স্যার, কারণ সেই সময় থিয়েটারে খুব কম লোক ছিল, এই জন্য ওর মুখটা আমার খুব ভালো করে মনে আছে। আচ্ছা আচ্ছা, এটা বলো যে এই মেয়েটা একা এসেছিল নাকি এর সঙ্গে আরো কেউ এসেছিল? স্যার, প্রথমে তো ও একাই এসেছিল, কিন্তু পরে একজন মহিলার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা, তারপর দুজন চলে গেল। স্যার, দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে, আর তারপর দ্বিতীয় জন প্রথম জনকে একটা খামও দিয়েছিল। খাম দিয়েছিল? আর কিছু মনে আছে তোমার? ওই পরে যেই মহিলা এসেছিল না স্যার, ও যে ড্রেসটা পরেছিল সেটা দেখে মনে হচ্ছিল ও কোনো হোটেলে কাজ করে, কারণ ওর ড্রেসের ওপর একটা ব্যাচও লাগানো ছিল। ব্যাচ? কিরকম ব্যাচ? সেটা তো ঠিক দেখিনি স্যার। স্যার, হ্যাঁ, আমার তো মনে হয় সেই মেয়েটা হোয়াইট পার্ক রিসর্টে কাজ করে তাহলে। হ্যাঁ বিবেক, ঠিক আছে। শুনুন আপনারা সবাই, এক এক করে এই জলের মধ্যে আঙুল ডোবাবেন প্লিজ। দেখুন, বেশি সময় নেই আমাদের কাছে, আপনাদের এটা করতেই হবে। কেন যাব? যতক্ষণ না খুনটার তদন্ত শেষ হচ্ছে আপনারা এইভাবেই ফেসে থাকবেন, প্লিজ। আরে 2 ঘন্টার প্লেন জার্নির মধ্যে অন্তত 50 বার আপনারা বিরক্ত করছেন। কখনো এটা করুন, কখনো ওটা করুন, এসব কি হচ্ছে? দেখুন, সত্যি আপনারা টেররিস্টের থেকে কিছু কম যান না। যতক্ষণ খুনি ধরা না পড়ছে সবাই আমাদের সন্দেহের এখতিয়ারে, বুঝলেন? শুনুন প্লিজ, আপনারা একটু কোঅপারেট করুন, কিচ্ছু হবে না। ম্যাডাম প্লিজ, আপনার আঙুল ডোবান। দেখি এবার। আমি তো ওকে বাঁচানোর চেষ্টাও করেছিলাম, আপনাদের ডেকেও ছিলাম। আমি ওকে কেন মারতে যাব স্যার? এক্ষুনি জানা যাবে যে আপনি হেল্প করেছেন নাকি খুন করেছেন। আশ্চর্য ব্যাপার, এখানে তো কারোর হাতেই সবুজ হলো না। খুনি কি এদের মধ্যে কেউ নয়? বিষ তো ভেতরে এসেছে বস, কোনো না কোনো উপায়ে। দয়া, এই মেয়েটার হাত চেক করো। হ্যাঁ। ও, এখান থেকে এসেছে, আর এখান থেকে বিষ গেছে এর ভিতরে। কিন্তু এই বিষটা এর হাতে লাগলো কোথা থেকে?
একটা ম্যাগাজিন পড়ছিল না? তাহলে কি বিষটা ওই ম্যাগাজিন থেকেই লেগেছে? হ্যাঁ, যখন ও মুখে আঙুল দিয়ে ম্যাগাজিনের পাতাগুলো উল্টাচ্ছিল তখনই ম্যাগাজিন থেকে বিষটা ওর হাতে লাগে আর ওর পেটের ভিতরে চলে যায়। কিন্তু এই বিষটা ম্যাগাজিনের পাতায় কেউ না কেউ লাগিয়েছে তো বটে। হ্যাঁ, মুখে আঙুল দিয়ে ম্যাগাজিনের পাতাগুলো উল্টাচ্ছিল তখনই ম্যাগাজিন থেকে বিষটা ওর হাতে লাগে আর ওর পেটের ভিতরে চলে যায়। কিন্তু এই বিষটা ম্যাগাজিনের পাতায় কেউ না কেউ লাগিয়েছে তো বটে। হ্যাঁ, বিষটা এই ম্যাগাজিন থেকেই এসেছে। এটা আবার কোন ম্যাগাজিন স্যার? স্যার এটা আমাদের এয়ারলাইন্সের নয়। এই ম্যাগাজিন আপনাদের এয়ারলাইন্সের নয়? না স্যার। তাহলে এই ম্যাগাজিনটা এখানে এলো কোথা থেকে? স্যার, উনি আসার আগে আমি এখানে এসেছিলাম আর এই ম্যাগাজিনটা ওখানে পড়েছিল। তার মানে খুনি জানতো যে পায়েল কোথায় বসবে, সেজন্যই ওই ম্যাগাজিনটা আগে থেকে এখানে রেখে দিয়েছিল। ও দাদা ভাই শুনছেন? ও দাদা ভাই শুনুন, আরে শুনুন দাদা। আরে স্যার, বাপ, আরে আপনার ওজন এমনিতেই যথেষ্ট বেশি, একটু সাবধানে আসবেন তো। একে তো আমি পড়ে গেলাম আর তার উপর তুমি বলছো আমার ওজন বেশি। আপনি কি কোনো মূর্তি তৈরি করাতে চান? মূর্তি তো আমি এবার তোর বানাবো। আচ্ছা, আপনিও মূর্তি বানান? খুব ভালো, আসুন আসুন। তুই এই দোকানটার মালিক নাকি এখানে কাজ করিস? দেখুন, আমি এখানকার মালিক, আবার কাজও করি। শোন ভাই, আমাকে একটা কথা বলতো, এই ছুঁচলো পাথরটা কখনো দেখেছিস তুই? আপনি এটা কোথা থেকে পেলেন? আগে আমায় এটা বল, এই ছুঁচলো পাথরটা তুই বানিয়েছিলি তো? কে আপনি? সিআইডি। এই ছুঁচলো পাথরটা একজনের মাথায় ঢুকেছিল পেছন দিক দিয়ে। একটা মানুষের খুন হয়ে গেছে এটা দিয়ে, বুঝেছিস? দেখুন স্যার, আমি কিচ্ছু করিনি। এই ছুঁচলো পাথরটা তুই বানিয়েছিলি তো? হ্যাঁ, আমি বানিয়েছিলাম। তাহলে কি করে বলছিস তুই কিছু করিস নি? হ্যাঁ, কাকে দিয়েছিলি এটা? দেখুন স্যার, একজন মহিলা এসেছিল এটা বানানোর জন্য। মহিলা? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আমার এখানে বসে আমাকে বুঝিয়েছিল। স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম এটা কেন বানাচ্ছেন। তখন কি বললো সে? স্যার, উনি বললেন এটা পুজো করবেন। স্যার, আজকাল লোক কি কি না করছেন, তাই আমি চুপ করে গেছিলাম। তুই টাকা নিয়েছিলি না ওর থেকে? হ্যাঁ স্যার, আমি টাকা নিয়েছি, আমার কাছে ওই বিলটার কপিও আছে। চল দেখা। আসুন স্যার, আসুন। স্যার, 1 মিনিট। হ্যাঁ স্যার, 1 মিনিট। স্যার, এই দেখুন স্যার বিলের কপি। আরে এ তো সেই। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, আরে কিছু না, শুধু ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করব, সুদীপ আপনাকে ফোন করে কেন? ফোন? হ্যাঁ ফোন, সুদীপ। সুদীপ? কোন সুদীপ? আরে সুদীপ। আচ্ছা, এই সুদীপ আবার ওই সুদীপ নয় তো, যে এনাকে ব্ল্যাকমেল করছে, এনার কাছ থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ বিবেক, সেই সুদীপ। তো বলুন না রুমা দেবী, সুদীপ আপনাকে কেন ব্ল্যাকমেল করছিল? দেখুন, আমি আপনাদের আগেই বলেছি যে আমি সুদীপ নামের কাউকে চিনি না। আরে ব্ল্যাকমেল, আরে ফোন কল, আপনি কি বলতে চাইছেন? বলছি রোমা দেবী, আপনি তো বেশ স্বাস্থ্যবতী। দেখুন, একটু ভদ্রভাবে কথা বলবেন। জিম যান আপনি, তাই না? জিমে? হ্যাঁ, জিম। রুমা দেবী, 3-4 জন লোক আপনাকে জিমে দেখেছে, সুদীপের সঙ্গে দেখা করতে, সুদীপকে টাকা দিতেও দেখেছে। আর আপনার টেলিফোন রেকর্ডসে তো সুদীপের নামও আছে। আর সেই লোকগুলো, তাই আপনার বাঁচা কিন্তু কঠিন আছে রুমা দেবী। তাহলে বলুন, কেন টাকা দিয়েছিলেন আপনি সুদীপকে? হ্যাঁ,
আমি সুদীপের সাথে দেখা করেছিলাম আর আমি ওকে টাকা দিয়েছি। কেন? বাস এমনি। স্যার, এই বিলটায় সেই মানুষটার নাম লেখা আছে যে ওই ছুচলো পাথরটা বানাবার জন্য অর্ডার দিয়েছিল, যেটা দিয়ে সঞ্জয়ের খুন করা হয়েছিল। রুমা দেবী, আপনি জিমে যান, সুদীপের সাথে দেখা করেন, সুদীপকে টাকাও দেন, আর এখন এই বিলটা যেটা আমাদের এই দায়িত্ববান অফিসার খুঁজে বের করে এনেছে, এই বিলটা প্রমাণ করে যে আপনি পাথর কাটানোরও অর্ডার দেন। পাথর? হ্যাঁ, পাথর, ছুচলো পাথর, যেটা সঞ্জয়ের মাথায় লেগেছিল আর ওর মৃত্যু হয়েছিল, সেই পাথর। এটা দেখুন, এই বিলের মধ্যে আপনার সই করাও আছে, সিগনেচার। বলুন বলুন। কেন বানিয়েছিলে ওই পাথরটা? কারণ আমি সঞ্জয়কে খুন করাতে চেয়েছিলাম। খুন করাতে চেয়েছিলে মানে? খুন করাওনি? না। মিথ্যে বলছো? না, আমি সত্যি বলছি। অদ্ভুত ভদ্র মহিলা স্যার, মারার জন্য হাতিয়ার বানালো, সঞ্জয়ের খুন হয়ে গেল, আর বলছে যে আমি কিছু করিনি। আমি সত্যি বলছি, আমি খুন করাইনি। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি পাথরটা বানিয়েছিলাম ঠিকই, আর সুদীপকেও দিয়েছিলাম সঞ্জয়কে মারার জন্য, কারণ ও সুপারি নিয়ে খুন করে। কিন্তু তারপর আমি ওকে পরে বারণ করে দিই। কেন কেন বারণ করেছিলেন? কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যাতে আমি ফেঁসে না যাই। আমি সত্যি বলছি, আমি খুন করাইনি ওকে। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। নাতাশা, একে তুমি বিউরোতে নিয়ে যাও, আর সুদীপ আর ওর সাথীদের স্কেচ বানাও একে দিয়ে। ইয়েস স্যার। আর আমরা হোয়াইট পার্ক রিসোর্টে যাই। শোনো, 5,000 একবার নিয়েছো, তারপর 2,000 নিয়েছো, আর এখন 2,500। ঠিক আছে? হ্যাঁ। সিআইডি আবার এখানে? এসিপি প্রদ্যুমান। বলুন স্যার, পায়েলকে কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তা উনি কোথায় স্যার? ওপরে গিয়েছেন তিনি, ওপরে। ওপরে মানে? মানে উনি? হ্যাঁ, ও মারা গেছে, কেউ ওকে খুন করে দিয়েছে ফ্লাইটে, প্লেনের ভেতর, বুঝেছো? কিন্তু স্যার, পায়েলকে কে মারবে? তোমাদের মধ্যেই কারোর হাত আছে, বুঝেছো? অফিসার, এসব আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? আচ্ছা, একটা কথা বলুন, দুপুরের আগে আপনাদের এখানে কোনো মহিলা কর্মচারী এখান থেকে বাইরে গেছিল? মহিলা? কেন ম্যাম? এখান থেকে কেউ পায়েলের সাথে দেখা করতে গেছিল। এটা আপনি কি করে বলতে পারেন ম্যাডাম? আরে সে তোমাদের রিসর্টের ইউনিফর্ম পরেছিল, বুঝেছো? কি? এক্সকিউজ মি, ইনি আবার কোথায় গেলেন? স্যার আপনি একদম ঠিক বলছিলেন। ওই আমাদের হাউসকিপিং ম্যানেজার ইশিকা, উনি আজ সকালেই ছুটিতে গেছেন। বলছিলেন যে ওনার বাড়িতে কিছু একটা হয়েছে, এর জন্য ওনার ছুটি চাই। এগুলো আপনারা আগে কেন বলেন না? হ্যাঁ স্যার, আসলে আমাদের মাথাতে আসেনি সেটা। এই ইশিকা নিশ্চয়ই ওই ফ্লাইটে আছে যেখানে পায়েল আছে। আরে, এটা আবার কেমন নাম্বার? এরকম নাম্বার তো আমি আগে কোনোদিন দেখিনি। হ্যালো 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 ফ্রেডি, ফ্রেডি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এসিপি স্যার আছে কাছাকাছি, একটু কথা বলো তো। হ্যাঁ স্যার, স্যার সঞ্জয় আর পাইলট খুনি এখানেই আছে স্যার, এই ফ্লাইটেই। কি? ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ স্যার, এই ফ্লাইটটা আধ ঘন্টার মধ্যেই ল্যান্ড করে যাবে স্যার। ওকে স্যার, ইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি দয়া, কি হয়েছে, কি ব্যাপার? এসিপি স্যার তো বলছেন যে পায়েল কোনো ইশিকা নামের মেয়ের সঙ্গে দেখা করেছিল এয়ারপোর্ট রওনা হবার আগে, আর এই ইশিকারও এই প্লেনে যাওয়ার কথা। প্লেনে যাওয়ার কথা ছিল? ইশিকা? এখানে ইশিকা কার নাম?
এখানে ইশিকা বলে কে আছো? হ্যাঁ, মনে হচ্ছে খুনি নাম বদলে জার্নি করছে। এইভাবে খোঁজা তো খুবই মুশকিল অভিজিৎ। না, খুবই সহজ। কিন্তু কিভাবে? এই দেখো দয়া, এই যে লাল রংটা, এটা নেল পলিশ, রক্ত নয়। রক্ত হলে জল দিলে এটা ছড়িয়ে পড়তো, কিন্তু এটা ছড়ায়নি। তাহলে এখানে যত মহিলা আছে সবার হাত চেক করে নি, জানতে পেরে যাব। হ্যাঁ, এখানে যত মহিলা আছেন প্রত্যেকের হাত চেক করতে হবে। প্লিজ কোঅপারেট করুন একটু। হাত দেখান প্লিজ। হাত দেখান, দুটোই। হাত দেখান, উল্টে দেখি। এই, এই, একদম কাছে আসবেন না, না হলে মেরে ফেলবো একে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি মাস্টার মাইন্ড। দেখো ইশিকা, পাগলামি করো না, বুঝলে? আমাদের হাত থেকে পালিয়ে বাঁচা খুব মুশকিল। তাহলে ভালো এটাই হবে, চুপচাপ একে ছেড়ে দাও। খবরদার, আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। ইশিকা, তুমি যেখানে যাও না কেন বাঁচতে পারবে না কিন্তু। আর তুমি চলন্ত প্লেন থেকে লাফাতে পারবে না নিশ্চয়ই। হ্যাঁ, এই প্লেন আধ ঘন্টার মধ্যেই ল্যান্ড হতে চলেছে, আর নামা মাত্রই তুমি গ্রেপ্তার হবে। দেখো, কোনো রাস্তা নেই তোমার, ছেড়ে দাও একে, ছেড়ে দাও একে ইশিকা, কোনো উপায় নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও ইশিকা, যেতে দাও ওকে প্লিজ। ইশিকা, ছাড়ো ওকে, ছাড়ো। ইশিকা, I'm sorry, ভুল করেছি Passengers আমি। of flight লোভে পড়ে গিয়ে 3102 ফাইলকে মারার via জন্য Mumbai, প্লেনে Dubai, চলে গেছিলাম। please proceed to ভুল করেছো immigration সেজন্যই তো ধরেছি counter. তোমাকে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই, আর এসব করার আগেই এটা ভাবা উচিত ছিল। খুব লোভ না? প্লিজ আমাকে ছেড়ে দিন, এরকম কাজ আর কখনো করব না। দেখো ইশিকা, তুমি খুন করেছো, সেই জন্য তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। আর শোনো, তোমার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, বুঝলে? সেজন্য বেটার এটাই হবে, তোমার গ্যাংয়ের বাকি মেম্বারদের ধরে ফেলতে আমাদের সাহায্য করো, বুঝলে? ঠিকঠাক বলে ফেলো সুদীপ, আর বাকি সাথীদের কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, চুপ করে থেকে কোনো লাভ হবে না, মুখ তোমাকে খুলতেই হবে, বুঝেছো? দয়া, এই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, খুব চেনাশোনা মনে হচ্ছে না? দিল্লি টু মুম্বাই ফ্লাইটের যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, ফ্লাইট রেডি আছে, আপনারা চেক ইন করুন। সব ফ্লাইট 3102 আর অভিজিৎ তো ওটাই সঞ্জয়ের লাশের ঠিক পাশেই ছিল, রিসর্টে। সঞ্জয়ের কাছেই কাজ করে তো। এই হ্যাঁ, এখানে কি করছে দিল্লিতে? ওকে জিজ্ঞাসা করছে কি করছে এখানে। হ্যালো ও ভাই, শুনুন। হ্যালো, এখানে এখানে পেছনে। হ্যালো, পেছনে পেছনে। এই স্টেজের হাইটও এনারাই বাড়িয়েছেন। আরে সিআইডি, আপনারা এখানে স্যার? আমি বলতে চাইছি, আপনারা এখানে কি করছেন? ওই সঞ্জয় স্যারের খুনির কোনো খোঁজ পেয়েছেন? তার খোঁজ নিতে এখানে এসেছে। তুমি এখানে কি করছো? আমি এখানে একটা জরুরি কাজ ছিল, সেই কারণেই এখানে এসেছি। এমন কি জরুরি কাজ পড়লো যে বসের লাশ ফেলে রেখে এখানে চলে আসতে হলো? না মানে অ্যাকচুয়ালি সঞ্জয় স্যারের এখানে একটা ইম্পর্টেন্ট বিজনেস ডিল ছিল। আপনারা তো জানেন উনি এখন আর নেই, তাই আমি ভাবলাম কোম্পানির হয়ে আমি ওনাদের সঙ্গে ডিলটা করে নিই। অক্ষয় ফটো পাঠিয়ে দিয়েছে। 3102 via Mumbai, Dubai, please proceed to immigration counter. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ফটো পেয়ে গেছি, আর খুনিও পেয়ে গেছি স্যার। Flight হ্যাঁ স্যার। 961 daily ওকে search ওকে। is ready to take off. কি বলছিলেন স্যার? বলছিলেন যে খুনির ছবি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কি জানো কার ছবিটা? না স্যার, কে কে সে? যাত্রীদের অনুরোধ করা হচ্ছে নিজেদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করে নিন। খুব তাড়া আছে দেখছি। হ্যাঁ, চলো আগে তোমাদেরকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দিই, তারপর ওকে দেখছি।
সরে যান সবাই প্লিজ, সরে যান বলছি, সরে যান, সরে যান, সরে যান, সরে যান। Passengers of flight 3102 via Mumbai, Dubai, please proceed to সরে যান প্লিজ, immigration counter. সরে যান। Singapore to Mumbai via এক মিনিট, এক মিনিট। 2459. Flight is ready to take off. কি হলো দা, পালিয়ে গেল নাকি? এত তাড়াতাড়ি তো পালাবার উপায় নেই বস, এখানেই কোথাও থাকা উচিত। ভায়া মুম্বাই দুবাই ফ্লাইটের যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে ওনারা এক্ষুনি ইমিগ্রেশন কাউন্টারে যোগাযোগ করুন। Flight 172 Delhi Paris London is ready for takeoff. Passengers are requested please go to security chamber. অভিজিৎ, জুতোটা। Is ready for takeoff. Flight 172 Delhi Paris London is ready for takeoff. Passengers are requested please go to security chamber. Flight 172 পোশাক পাল্টে কতক্ষণ চোখে ধুলো দিবি তুই, হ্যাঁ? আমি মেরেছি সঞ্জয়কে, আমি মেরেছি। সঞ্জয় আসলে আমার সৎ ভাই ছিল, কিন্তু ও আমাকে একটা চাকর করে রেখে দিয়েছিল। কিন্তু কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে একদিন না একদিন আমি অবশ্যই বদলা নেব। কি পেলি? ধরা পড়লি তো তুই? সঞ্জয়ের প্রথম স্ত্রী রুমা ওকে জানতো সব? হ্যাঁ, ও জানতো সব। ও সঞ্জয়কে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বোকা মহিলা শেষ মুহূর্তে সে নিজের মত পাল্টে ফেললো। পায়েলকে কে মেরেছিল? আমরা ভেবেছিলাম যে পায়েল পুলিশের কাছে নিশ্চয়ই একদিন না একদিন সব বলে দেবে, সেই জন্য আমরা ওকেও মেরে ফেলেছি। কিন্তু তুমি সঞ্জয়কে মেরেই ছাড়লে। দুখানা খুন করেছো তোমরা, আর তোমাদের আরেকজন সঙ্গী সুধীর, সে মুম্বাইতে ধরা পড়ে গেছে। এবার তোমাদের চারজনকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।